ওকে, তাহলে সবাইকে স্বাগত আমাদের এমবি কোচিং ক্লাসে। আজকে আমরা এই যে স্পোর্টস ট্রেনিং অ্যান্ড স্পোর্টস মেডিসিন নিয়ে আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। প্রথম দিনের ক্লাসে আমরা স্পোর্টস ট্রেনিং এর যে সিলেবাসের পাঠটুকু আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ, সেই অংশটুকু আমরা শেষ করেছিলাম। আজকে আমরা যেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব বা বিস্তারিত তোমাদের সাথে গল্পের মতো করে বলে সেই বিষয়টাকে বোঝানোর চেষ্টা করব, সেটা হচ্ছে স্পোর্টস মেডিসিন। তাহলে এই দুটো বিষয়, যেটা স্পোর্টস মেডিসিন এর সাথে স্পোর্টস রিহ্যাবিলিটেশন আছে, এই যে দুটো বিষয় সেটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের এক্সামের ক্ষেত্রেও যেমন গুরুত্বপূর্ণ বিষয়, সেই হিসাবে আমাদের এই ডেইলি লাইফ অ্যাক্টিভিটি বা বিভিন্ন স্পোর্টস অংশগ্রহণ করার জন্য এই দুটো বিষয়ে কিন্তু নলেজটা আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। এখন এই যে স্পোর্টস মেডিসিন, স্পোর্টস রিহ্যাবিলিটেশন, এই দুটো বিষয়কে আমরা শুরু করার আগে আমি জাস্ট কতগুলো ধারণা তোমাদেরকে যদি দিই যে এই স্পোর্টস মেডিসিন ব্যাপারটাকে কি, তারপরে যা লেখা আছে সেগুলো নিয়ে তো আমরা নিশ্চয়ই বলবো, এবং পোস্ট রিহ্যাবিলিটেশনটা কি। এখন এই যে যে আমরা যে ফিজিক্যাল এডুকেশন পড়ছি, বা যারা ধরো নিয়মিত খেলাধুলা, বা যারা ধরো নিয়মিত ব্যায়াম চর্চা, বা যে সমস্ত এলিট অ্যাথলিট আছে মূলত এরা খেলার জগতে, তাদের কি হয় বিভিন্ন সময় তারা ছোট বড় বিভিন্ন চোট আঘাত এটা লেগেই থাকে। এটা কিন্তু খেলার জগতের একটা সাধারণ ব্যাপার। কিন্তু সেই আঘাত বা সেই চোট আঘাত থেকে কিভাবে দ্রুত আমরা এবং সঠিকভাবে আমরা সুস্থ হয়ে ওঠার পেছনে, মানে আমাদের যে আমরা চোট আঘাত পেলাম সেখান থেকে পুনরায় আমরা সঠিকভাবে সুস্থ হয়ে যদি আবার খেলার জগতে প্রবেশ করব, এই প্রবেশ করার মাঝে কিন্তু এই স্পোর্টস মেডিসিন এবং পোস্ট রিহ্যাবিলিটেশন কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন তাহলে আমরা যদি প্রথমে দেখে নিই যে স্পোর্টস মেডিসিনটা কি আর স্পোর্টস রিহ্যাবিলিটেশনটা কি। তাহলে স্পোর্টস মেডিসিন হলো এই যে যে চিকিৎসা শাস্ত্র বা চিকিৎসা বিজ্ঞান, তারই একটা অন্যতম শাখা হচ্ছে কি এই স্পোর্টস মেডিসিন। এখন যা কি করে, যা মূলত আমাদের যে শারীরিক যে সুস্থতা, অর্থাৎ আমরা যে চোট আঘাত পেয়ে গেলে সেখান থেকে পুনরায় সুস্থ হয়ে ফিরে আসি, বা আমাদের যে চোট আঘাত প্রতিরোধ করার ক্ষমতা বা আমাদের যে পারফরমেন্স, সেই পারফরমেন্সকে ডেভেলপ করার জন্য কিন্তু স্পোর্টস মেডিসিন মূলত কাজ করে, যেটা চিকিৎসা বিজ্ঞানের একটা শাখা। আমি যদি আরেকটু সহজ ভাবে যদি তোমাদেরকে বলি, যে একজন খেলোয়াড় তার যে চোট আঘাত পাওয়া থেকে রক্ষা করা, অর্থাৎ প্রিভেন্টিভ ডায়াগনোসিস যেটা, বা তার যে ট্রিটমেন্ট কিভাবে সেটাকে পুনরায় ফিরে আসবে, কেন ফিরে আসবে, যাতে তার পারফরমেন্স এনহান্সমেন্ট করা যায়। তাহলে এই সবকিছুর সাথে কি হয়, এই সবকিছুকে ফিরিয়ে আনা, মানে কোনো চোট আঘাত যাতে না পায়, পারফরমেন্স যাতে ডেভেলপ করতে পারে, এই সমস্ত কিছুর সাথে যুক্ত হচ্ছে আমাদের স্পোর্টস মেডিসিন। তবে এখানে আরেকটা কথা বলে নিই, যে স্পোর্টস মেডিসিন যে আমাদের শুধুমাত্র যে এলিট খেলোয়াড় অ্যাথলিটদের মধ্যেই যে সীমাবদ্ধ এমন কিন্তু ব্যাপারটা নয়। এটা কিন্তু যারা নিয়মিত সাধারণ যে সমস্ত ব্যক্তিরা বিভিন্ন রকম শরীর চর্চা, বা সকালবেলা আমরা মর্নিং ওয়ার্কে দেখি, শুধুমাত্র অনেকের মধ্যে ধারণা আছে যে স্পোর্টস মেডিসিন মানে শুধুমাত্রই যেন এলিট অ্যাথলিটদের ক্ষেত্রে না, স্পোর্টস মেডিসিন সর্বসাধারণের জন্য প্রয়োজন, যারা নিয়মিত শরীর চর্চা বা বিভিন্ন রকম শারীরিক ক্রিয়াকলাপ করে। এখন যদি আমরা স্পোর্টস রিহ্যাবিলিটেশন সম্পর্কে বলি, রিহ্যাবিলিটেশন শব্দের যদি আমরা খুব ছোট করে অর্থকে বোঝার চেষ্টা করি, রিহ্যাবিলিটেশন কথার অর্থ হচ্ছে পুনর্বাসন, পুনর্বাসন বা পূর্বের অবস্থায় ফিরে আসা। তাহলে এই যে স্পোর্টস রিহ্যাবিলিটেশন বলতে আমরা বুঝি যে আমরা যখন ধরো এই যে খেলাধুলায় চোট আঘাত পাবো, সেই চোট আঘাত থেকে আঘাতের পর কিভাবে একজন খেলোয়াড়কে ধীরে 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 তাকে তার শারীরিক, মানসিক, সামাজিক সমস্ত দিক দিয়ে তাকে পুনরায় খেলার উপযোগী করে তোলা, বা খেলার জগতে আবার তাকে পুনরায় ফিরিয়ে আনা, এই যে ফিরিয়ে আনার যেটা প্রক্রিয়া, তাকেই আমরা কি বলবো, পোস্ট রিহ্যাবিলিটেশন। এখন এখানে মূলত বিভিন্ন ফিজিওথেরাপিস্ট, বিভিন্ন সাইকোলজিস্ট, নিউট্রিশনিস্ট, এগুলো কিন্তু ইত্যাদি বিষয়গুলো কিন্তু, বা ফিজিওথেরাপির মাধ্যমে, বা বিভিন্ন সাইকোলজিক্যাল কাউন্সেলিং এর মাধ্যমে, বা বিভিন্ন প্রকার স্ট্রেংথ ট্রেনিং এর মাধ্যমে কিন্তু তার পদ্ধতি সেগুলোকে আমরা পড়বো, করা হয়। এখন এই যে স্পোর্টস মেডিসিন বা স্পোর্টস রিহ্যাবিলিটেশন, এই যে যে দুটো শব্দ, এই দুটো শব্দ সাধারণত দেখা যায় এই দুটো শব্দের মধ্যে কারা কাজ করে, সেখানে কিন্তু শুধুমাত্র যে একজন স্পেশালিস্ট কোনো ডক্টর কাজ করে এমন নয়, এটা একটা মাল্টি ডাইমেনশনাল ব্যক্তি কিন্তু এর মধ্যে ইনভলভ। কিভাবে মাল্টি ডাইমেনশনাল ব্যক্তি কাজ করছে, কারণ এটা কখনো কখনো স্পোর্টস ফিজিওশিয়ানের দরকার হয়,
ফিজিওথেরাপিস্টের দরকার হয়, স্পোর্টস নিউট্রিশনিস্ট যারা তাদেরকে দরকার হয়, বা ট্রেনার আছে, কোচ আছে, সবাই কিন্তু এই কাজের সাথে ভীষণভাবে কিন্তু যুক্ত। এখন দেখো ওভারঅল একটা ধারণা তোমাদেরকে দিলাম যে স্পোর্টস মেডিসিন বা রিহ্যাবিলিটেশন কি। এবার যদি আমরা অ্যাকর্ডিং টু তোমাদের যে সিলেবাস, যে সেই সিলেবাস ধরে ধরে যদি আমরা একটু আলোচনায় ফিরে আসতে পারি, যে স্পোর্টস মেডিসিন বা স্পোর্টস রিহ্যাবিলিটেশনের যে সিলেবাস গুলো দেওয়া আছে, সেই সিলেবাসের মধ্যে কি কি আছে সেগুলো নিয়ে প্রথম যে সিলেবাসের টপিকটা আছে দেখো, মিনিং, ডেফিনেশন অ্যান্ড কনসেপ্ট অফ স্পোর্টস মেডিসিন অ্যান্ড রিঅ্যাপ্লিকেশন। তাহলে আমরা রিঅ্যাপ্লিকেশন পার্টটাকে পরে পড়ি, আগে মেডিসিনটাকে পড়ে নিই যে স্পোর্টস মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন এর মেডিসিন, স্পোর্টস মেডিসিনটা কি। আমরা যে কথাগুলো বলেছিলাম সেই কথাগুলো এখানে একটু সাজিয়ে গুছিয়ে লেখা আছে। কি লেখা আছে? স্পোর্টস মেডিসিন ইজ দ্য ব্রাঞ্চ অফ মেডিকেল সায়েন্স। সিম্পল একটা মেডিকেল সায়েন্সের বা চিকিৎসা বিজ্ঞানের একটা অন্যতম শাখা। দ্যাট সরি দ্যাট ডিল উইথ, কিসের প্রতি ডিল করছে, মানে কাজ করছে কিসের প্রতি? প্রিভেনশন। কিসের প্রিভেনশন? যাতে চোট আঘাত না আসতে পারে। ডায়াগনোসিস, ট্রিটমেন্ট, রিহ্যাবিলিটেশন অফ ইনজুরি। হ্যাঁ, কিসের ইনজুরি? রিলেটেড টু স্পোর্টস অ্যান্ড এক্সারসাইজ অ্যান্ড ফিজিক্যাল অ্যাক্টিভিটি। তাহলে এই যে আমরা বিভিন্ন প্রকার যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করছি, বা বিভিন্ন প্রকার যে গেমস অ্যান্ড স্পোর্টস করছি, বা বিভিন্ন যে ভ্যারাইটিস টাইপস অফ এক্সারসাইজ করছি, সেই যে এক্সারসাইজের ফলে যাতে আমাদের কোনো আঘাত প্রতিরোধের ক্ষমতা বা আঘাতকে নির্ণয় এবং তার যে চিকিৎসা সাথে সম্পর্কিত হলো কি এই স্পোর্টস মেডিসিন। এটা কি করছে? অ্যাজ ওয়েল অ্যাজ প্রমোশন অফ অপটিমাল অ্যাথলিট পারফরমেন্স এন্ড হেলথ। যেটা কি করছে? উচ্চ মাত্রায় ক্রীড়া দক্ষতা প্রদর্শনের ক্ষেত্রে বা আমাদের স্বাস্থ্য উন্নয়নের জন্য কিন্তু কাজ করছে। এখন এখানে স্পোর্টস মেডিসিনের আমি কতগুলো ডেফিনেশন এখানে রেখেছি। আমি সিম্পল ওই ডেফিনেশনের মূল বিষয় বলে আমি এখানে কতগুলো জিনিস রেখেছি, সেগুলো কি কি যদি আমরা একবার দেখি। মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। কেন মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ বলছে? কারণ এখানে যে ট্রিটমেন্ট করছে, চিকিৎসা করছে, ফিজিওথেরাপি দিচ্ছে, নিউট্রিশন করছে, সাইকোলজিক্যাল কাউন্সেলিং করছে, মানে এজ পার সমস্ত দিক থেকে তোমাকে ট্রিটমেন্ট করছে যাতে তুমি পুনরায় খেলার জগতে ফিরে আসতে পারো। এর মূল লক্ষ্য কি? ফোকাস হচ্ছে কি? ফোকাস অন ইনজুরি প্রিভেনশন, চোট আঘাতের থেকে রক্ষা পাওয়া, ট্রিটমেন্ট করবে এবং পারফরমেন্স এনহান্সমেন্ট করাই এর মূল কাজ। অ্যাপ্লাইড টু অ্যাথলিট অ্যাট অল লেভেল, সকল শ্রেণীর যে খেলোয়াড় তাদের ক্ষেত্রে কিন্তু এটা প্রয়োজন। এখন মূল লক্ষ্য কি? এই যে স্পোর্টস মেডিসিনের মূল লক্ষ্য কি? মূল লক্ষ্য হচ্ছে ডেভেলপ ফিজিক্যাল ফিটনেস, প্রিভেনশন অফ ইনজুরি, ম্যানেজমেন্ট অফ ট্রেনিং লোড অ্যান্ড এনহান্স দ্য পারফরমেন্স। অর্থাৎ এই যে আমাদের যে ফিজিক্যাল এবিলিটি বা ক্যাপাবিলিটি আছে, সেই ফিজিক্যাল ক্যাপাবিলিটিটাকে আমরা বৃদ্ধি করা, এবং আমাদের যে চোট আঘাত প্রতিরোধ করা, এবং আমাদের যে বিভিন্ন প্রকার আমরা যখন ট্রেনিং লোড করেছিলাম সেখানে যে ভ্যারাইটিস অফ লোড নিয়ে আমাদের যে প্রশিক্ষণ দেওয়া, আমাদের সেটাকে শরীরের সাথে অ্যাডাপ্টেশন করার জন্য, যার ফলে কি আমাদের পারফরমেন্স ডেভেলপ করা, সেই মূলত তার লক্ষ্যই হচ্ছে স্পোর্টস মেডিসিনের সেটা। এখন এই স্পোর্টস মেডিসিনের কনসেপ্ট যদি আমরা একটু দেখি, আমি এখানে কতগুলো পয়েন্ট লিখে রেখেছি তোমাদেরকে সুবিধার জন্য। কি করে? ইনজুরি প্রিভেনশন, ইয়েস, হ্যাঁ, আঘাত যাতে না পায়, আঘাত এড়ানোর জন্য আমাদের যে সঠিক কৌশল এবং সঠিক যে প্রশিক্ষণ, সঠিক যে পদ্ধতি এবং বিভিন্ন প্রকার অ্যাক্টিভিটির মধ্যে যে সেফটি মেজারমেন্ট, কিভাবে সেই গেমটাকে পারফরমেন্স করতে হবে, এই সমস্ত দিক রক্ষা করতে সাহায্য করে। যার ফলে যাতে আমাদের চোট আঘাত না পায় সেদিকে রক্ষা করতে সাহায্য করে। আর কি করে? পারফরমেন্স এনহান্সমেন্ট, ইয়েস। কেন? কারণ আমাদের মধ্যে বিভিন্ন প্রকার যে ফিটনেস এবিলিটি গুলো আছে, স্ট্রেংথ, এন্ডুরেন্স, ফ্লেক্সিবিলিটি ইত্যাদি গুলো কি করে? আর হচ্ছে সেগুলোকে ডেভেলপমেন্ট করে, করে যাতে করে আমরা সেটাকে ভালো পারফরমেন্স এনহান্সমেন্ট করতে পারি। আর কি করে? ফিটনেস অ্যান্ড হেলথ প্রমোশন, কি করে? আমাদের যে ওভারঅল যে ফিটনেস, সেই ফিটনেস আমাদেরকে ডেভেলপ করতে সাহায্য করে, এবং যার সাথে আমাদের কোনো রোগ প্রতিরোধ যাতে না আসে সেদিকে আমাদেরকে রক্ষা করতে সাহায্য করে। যার ফলে কি হয়? আমাদের দীর্ঘদিন ধরে আমাদের কোনো প্রকার ফিটনেস বজায় থাকে। আর কি করে? স্পোর্টস নিউট্রিশন, ইয়েস। নিউট্রিশন একটা, যেমন গাড়ি চালাতে গেলে ফুয়েল দরকার হয় আমাদের, তেমন কোনো অ্যাক্টিভিটি করতে গেলে আমাদের ফুয়েল কি? নিউট্রিশন দরকার। হ্যাঁ, নিউট্রিশনাল যদি ডেফিসিয়েন্সি হয় আমি, তাহলে নিশ্চয়ই পারফরমেন্স ভালো হবে না। তাহলে এই যে যে আমাদের যে শক্তিগুলো আমরা অপচয় করি বিভিন্ন অ্যাক্টিভিটি, ফিজিক্যাল অ্যাক্টিভিটির মাধ্যমে, তাহলে নিউট্রিশনের মাধ্যমে কি সেই ধরনের নিউট্রিয়েন্ট গুলো আমাদের যেগুলো শরীর থেকে বেরিয়ে গেল সেইগুলো কি আমাদের ইনটেক করি, যার ফলে কি হয়? আমাদের পারফরমেন্স বা সঠিক খাদ্যের ফলে আমাদের সঠিক নিউট্রিশন বজায় থাকে, যার ফলে আমাদের পারফরমেন্স ভালো হয়। আর কি হয়? সাইকোলজিক্যাল সাপোর্ট, ইয়েস।
অনেক সময় কি হয়, চোট আঘাতের ফলে ক্রীড়াবিদরা আমরা অনেক সময় সাইকোলজিক্যালি উইক হয়ে যাই। আমাদের মানসিক একটা চাপ তৈরি হয়, স্ট্রেস, অ্যাংজাইটি এগুলো আমাদেরকে চেপে ধরে। এখন এই সঠিক যে সাপোর্টের মাধ্যমে যে তুমি পুনরায় পূর্ব অবস্থায় ফিরে আসতে পারবে, এই যে মেন্টাল সাপোর্ট দিচ্ছে কেন? স্পোর্টস মেডিসিন তো সেই খেলোয়াড়কে মেন্টাল সাপোর্ট দিতে সাহায্য করবে না, তোমার কিছু হয়নি, পুনরায় তুমি আবার পূর্বের অবস্থায় ফিরে আসতে পারবে, কোনো ব্যাপার না। তাহলে এই যে সাইকোলজিক্যাল সাপোর্ট সেগুলো কিন্তু দিচ্ছে স্পোর্টস মেডিসিন। আর কি হবে, রিহ্যাবিলিটেশন অফ ইনজুরি, ইয়েস, পুনর্বাসন করতে সাহায্য করবে, যে কিভাবে আঘাতের পর সেখান থেকে কি রিহ্যাবিলিটেশন এক্সারসাইজ বা কি ধরনের ফিটনেস এর জন্য কি কি করা দরকার, তার সমস্ত দিকগুলোকে বলে তাকে পূর্ব অবস্থায় ফিরে আসবে। আর কি আছে, রিসার্চ অ্যান্ড এডুকেশন ইন স্পোর্টস হেলথ, অর্থাৎ নতুন নতুন গবেষণার ক্ষেত্রে কিন্তু এর ভীষণ সুযোগ সুবিধা আছে। আর সবার লাস্ট আমি লিখেছি কি, হলিস্টিক অ্যাপ্রোচ। কেন হলিস্টিক অ্যাপ্রোচ? হলিস্টিক শব্দটা অনেকটা মডার্ন টার্মোলজি একটা শব্দ, যেটার অলরাউন্ডের একটা অল্টারনেটিভ শব্দ। হলিস্টিক মানে কি, একজন অ্যাথলিটের সমস্ত দিক, তার সমস্ত দিক। যে যদি আমরা ধরে নিই যে একটা মানুষের হিউম্যান বিং এর 4টে ডাইমেনশন আছে, অর্থাৎ 4টে দিক আছে, তেমনি হলিস্টিক অ্যাপ্রোচ মানে এই সমস্ত দিকের ডেভেলপমেন্ট করবে, মানে সামগ্রিক স্বাস্থ্য, সামগ্রিক যে ব্যক্তিত্ব সেদিকের কিন্তু বিকাশ ঘটাতে সাহায্য করবে। এখন স্কোপ অফ মেডিসিন, এই সুযোগ সুবিধা কোথায় বলা হয়, স্পোর্টস মেডিসিন কোন কোন ক্ষেত্রে কাজ করার সুযোগ সুবিধা আছে। এক, ইনজুরি প্রিভেনশন, ইয়েস, যে কোনো প্রকার আঘাত আসলে সেই আঘাত থেকে কিভাবে দ্রুত সেরে উঠবে তার জন্য ইনজুরি প্রিভেনশন এক্ষেত্রে কাজ করার সুযোগ আছে। ডায়াগনোসিস, ট্রিটমেন্ট অ্যান্ড ইনজুরি, ইয়েস, ডায়াগনোসিস মানে কি ধরনের আঘাত হয়েছে তার উপর ডিপেন্ড করে আমাদের ট্রিটমেন্ট দেওয়া যাবে যাতে পুনরায় সেরে উঠতে পারে, সেদিকে সুযোগ আছে। রিহ্যাবিলিটেশন, ইয়েস, পুনর্বাসনের জন্য বিভিন্ন প্রকার যে থেরাপি গুলো আছে, ব্যায়াম থেরাপি, হ্যাঁ, ক্রিয়োথেরাপি, সেইগুলোর মাধ্যমে কি হয়, দ্রুত আমরা পুনর্বাসন করতে সাহায্য করে, সেদিকে সুযোগ সুবিধা আছে। আর পারফরমেন্স এনহান্সমেন্ট, ইয়েস, যে বৈজ্ঞানিক যে পদ্ধতির মেনে আমরা যদি কোনো ট্রেনিং বা কোনো প্রশিক্ষণ দিই তাহলে কি হবে, আমাদের শরীরের যে ফিজিক্যাল এবিলিটি সেগুলোকে ডেভেলপ হবে, আলটিমেট কি হবে, আলটিমেট পারফরমেন্স ডেভেলপ হবে। ফিটনেস হেলথ প্রমোশন, ইয়েস, ক্রীড়াবিদদের মধ্যে কি হবে, তাদের মধ্যে যে শারীরিক যে ফিটনেস সেগুলোকে ডেভেলপ করবে এবং সঠিক জীবনযাত্রা করে তাদের সুস্থ দীর্ঘদিন বজায় থাকবে। স্পোর্টস নিউট্রিশন, ইয়েস, নিউট্রিশনের যে ঘাটতি ডেফিসিয়েন্সি সেগুলোকে বজায় রাখতে বা সেগুলো সেই ফিল্ডে কাজ করতে সাহায্য করবে। সাইকোলজিক্যাল সাপোর্ট, স্পেশাল পপুলেশন সাপোর্ট, অ্যান্টি ডপিং অ্যান্ড এথিক্স, রিসার্চ, এডুকেশন, এই সমস্ত দিকে কিন্তু স্পোর্টস মেডিসিন তার কিন্তু কাজের ক্ষেত্র আছে। এখন এই স্পোর্টস মেডিসিনের উদ্দেশ্য কি, কেন স্পোর্টস মেডিসিন আমাদের জানা দরকার, বা কেন আমরা স্পোর্টস মেডিসিনের প্রয়োজনীয়তা কি? প্রয়োজনীয়তা কি, ফার্স্ট কি দেখো, প্রিভেন্ট স্পোর্টস ইনজুরি, ইয়েস, খেলাধুলার আঘাত প্রতিরোধ করতে সাহায্য করে, সেই জন্য আমাদের স্পোর্টস মেডিসিন সম্পর্কে নলেজ থাকা দরকার। আর কি করতে হবে, ট্রিটমেন্ট অ্যান্ড রিহ্যাবিলিটেশন অফ ইনজুরি, ইয়েস, আঘাতের কিভাবে যদি কোনো একটা ট্রিটমেন্ট হয় সেটাকে সবার আগে কি করতে হবে, ডায়াগনোসিস করতে হবে, করে সেই ডায়াগনোসিস করে সেই মতো করে আমাদের কি করতে হবে, চিকিৎসা করতে হবে। এবং সেই চিকিৎসার জন্য বিভিন্ন রকম মাধ্যম সেগুলো হতে পারে, এবং তাকে কি করতে হবে, পুনরায় তাকে পূর্বের অবস্থা থেকে ফিরিয়ে আনতে হবে বিভিন্ন প্রকার চিকিৎসার মাধ্যমে। আর কি হবে, ইমপ্রুভমেন্ট অফ পারফরমেন্স, ইয়েস, তাদের কার্যক্ষমতা, একটা চোট আঘাতের ফলে আমাদের যে কার্যক্ষমতাগুলো নষ্ট হয়ে যায় সেই জায়গাটাকে তাকে কি করতে হবে, পুনরুদ্ধার করতে হবে, পুনরায় তাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে, মানে চোট আঘাতের আগে যে অবস্থায় ছিল তাকে সেই অবস্থায় ফিরিয়ে দিতে হবে। আর কি হচ্ছে, প্রমোশন অফ হেলথ ফিটনেস, একই কথা দেখো, স্বাস্থ্য এবং ফিটনেস দীর্ঘদিন বজায় রাখতে সাহায্য করবে। আর গাইডেন্স ফর স্পোর্টস নিউট্রিশন, ইয়েস, খেলাধুলার জন্য সঠিক পুষ্টি, কোন খেলার ক্ষেত্রে আমাদের কি ধরনের পুষ্টি দরকার, কোন ক্ষেত্রে আমাদের প্রোটিন বেশি দরকার, কোন ক্ষেত্রে আমাদের কার্বোহাইড্রেট জাতীয় খাবার বেশি দরকার, ইত্যাদি সম্পর্কে সঠিক গাইডেন্স প্রোভাইড করবে। আর কি করবে, সাইকোলজিক্যাল সাপোর্ট ফর অ্যাথলিট, ইয়েস, এগুলো সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট। কারণ আমরা যখন স্পোর্টস মেডিসিন বা রিহ্যাবিলিটেশন যখন পড়বো, কাদের উপরে মূলত কাজ করব, কোনো অ্যাথলিট যখন চোট আঘাত পায়, যখন তার নর্মাল স্বাভাবিক অ্যাক্টিভিটি থেকে বন্ধ থাকে। এখন কোনো খেলোয়াড় যখন চোট আঘাতের পরে যখন দীর্ঘদিন ধরে যখন তারা চোট আঘাত থেকে মুক্তি হচ্ছে না, এই যে ধরো আমরা তোমাদেরকে একটা যুবরাজ সিং এর কথা বলি, যে যুবরাজ সিং এর একটা ক্যান্সার হয়েছিল, সেখান থেকে যে পুনরায় খেলার মাঠে ফিরে আসতে পারবে, এটা কিন্তু তার একটা সাইকোলজিক্যাল কত বড় স্ট্রং, এখানে কিন্তু প্রচুর সাইকোলজিক্যাল কাউন্সিলিং হয়তো তাকে করিয়েছিল, মেন্টালি তাকে সাপোর্ট দিয়েছিল, হ্যাঁ তুমি পারবে, বা তার নিজস্ব সেলফ কনফিডেন্স ছিল, সেই জন্য কিন্তু ওই লেভেল থেকেও কিন্তু যুবরাজ সিং পুনরায় কিন্তু খেলার মাঠে ফিরে এসেছে এবং আমরা দেখেছি সেখানে অনেক ভালো পারফরমেন্স করেছে। তাহলে এই যে সাইকোলজিক্যাল সাপোর্ট একটা মানুষের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ। আর কি করছে, রিসার্চ এন্ড এডুকেশন ফর স্পোর্টস মেডিসিন, ইয়েস, গবেষণা বা চিকিৎসা ক্ষেত্রে যে নতুন নতুন যে তথ্য, নতুন নতুন যে ইনফরমেশন সেগুলো করতে সাহায্য করছে, সেগুলোকে জানতে সাহায্য করবে। এই হচ্ছে মূলত অবজেক্টিভ বা
স্পোর্টস মেডিসিন। এখন এরপরে যদি আমরা আসি যে এই স্পোর্টস মেডিসিনের মডার্ন কনসেপ্টটা কি, মডার্ন ধারণাটা কি, আধুনিক যে দৃষ্টিভঙ্গি এই স্পোর্টস মেডিসিনের কিছুটা প্রায় সেম অলওয়েজ আছে, তবে কিছুটা চেঞ্জেস হয়েছে। সেগুলো কি, ফার্স্ট যে মডার্ন কনসেপ্ট সেটা হচ্ছে হলিস্টিক অ্যাপ্রোচ। মানে কি, সামগ্রিক দৃষ্টিভঙ্গি তোমাকে রাখতে হবে। যে একটা ইনজুরি ম্যানেজমেন্ট আমরা যখন করব, শুধুমাত্র যে তার ইনজুরিটাকেই ম্যানেজমেন্ট করলে হবে না, সে যাতে তার ফিউচারে ইনজুরিটা থেকে কিভাবে রক্ষা পাবে, কিভাবে তাকে মেন্টালি তাকে সাপোর্ট দিতে হবে এবং তার পারফরমেন্সকে কিভাবে আরো ডেভেলপ করতে গেলে এই সমস্ত দিকগুলোকে কিন্তু এই আধুনিক কনসেপ্টে কিন্তু স্পোর্টস মেডিসিন বলছে যে একজন অ্যাথলেট বা একজন খেলোয়াড়ের তার হলিস্টিক ডেভেলপমেন্ট করতে হবে, হলিস্টিক অ্যাপ্রোচ করতে হবে। আর কি করছে, ইন্টারডিসিপ্লিনারি নেচার। কেন ইন্টারডিসিপ্লিনারি নেচার বলছে, কারণ এই যে স্পোর্টস মেডিসিন শুধুমাত্র এই স্পোর্টস মেডিসিন অংশেই সীমাবদ্ধ নয়, কারণ ইট ইনভলভ দ্য ডক্টরস, ফিজিওথেরাপিস্ট, বায়োমেকানিস্ট, নিউট্রিশনিস্ট, সাইকোলজিস্ট, এক্সারসাইজ সায়েন্টিস্ট অ্যান্ড ট্রেনার অর কোচেস। ট্রেনারটা আমি লিখতে ভুলে গেছি। এই সমস্ত গুলোর মধ্যে কি একটা কম্বাইন, একটা সবার মধ্যে যদি একটা কম্বিনেশন না থাকে তাহলে কিন্তু একজন খেলোয়াড়কে, কারণ কেউ ধরো থেরাপিস্টের কাজ করবে, কেউ ধরো তার মুভমেন্ট গুলো বায়োমেকানিক্যালি অ্যানালিসিস করবে, কেউ ধরো নিউট্রিশন নিয়ে কাজ করবে, তাহলে কি সবার ভিতরে একটা কম্বিনেশন দরকার। এই জন্য এটাকে বলা হচ্ছে মাল্টি ডিসিপ্লিনারি নেচার। ইউজার টেকনোলজি, ইয়েস, বর্তমান দিনে নতুন নতুন ভ্যারাইটির যুগের সাথে তাল মেলাতে কি হয়, নতুন নতুন টেকনোলজি হয়েছে, তাহলে সেই টেকনোলজি গুলো সম্পর্কে আমাদের যথেষ্ট নলেজ থাকা দরকার এবং সেটাকে সঠিকভাবে ইউটিলাইজ করার জন্য দরকার। মডার্ন কনসেপ্ট, পিওরাইজেশন, সরি, পার্সোনালাইজ মেডিসিন, ইয়েস, ব্যক্তিগত চিকিৎসা নির্ভর। কারণ প্রত্যেক ব্যক্তির মধ্যে তার কিছু না কিছু, তার বডি টাইপ, কিছু জেনেটিক, হ্যাঁ, এবং তার পারফরমেন্স ক্যাপাবিলিটি কিন্তু প্রত্যেকের ব্যক্তির আলাদা আলাদা। তাহলে এই যে ইন্ডিভিজুয়ালাইজ যদি আমি তাকে আইডেন্টিফাই না করি, ডায়াগনোসিস যদি না করি যে কোনো ব্যক্তির অন্য কোনো সমস্যা আছে কি, তার যে ফিজিক্যাল এবিলিটি কেমন, তার বডি টাইপ কেমন, তার জেনেটিক্যালি কোনো এই সমস্যাগুলো তার জেনেটিক্যালি কিনা, তার উপর ডিপেন্ড করে যে তাকে আমি ট্রিটমেন্ট দিতে হবে। আর কি করতে হবে, স্পেসিফিক ট্রেনিং অ্যান্ড রিকভারি। হ্যাঁ, নির্দিষ্ট খেলার জন্য একটা স্পেসিফিক তাকে ট্রেনিং দেওয়া দরকার এবং স্পেসিফিক মানে ধরো কারো স্ট্রেংথ বৃদ্ধি করার জন্য, কারো এন্ডুরেন্স বৃদ্ধি করার জন্য, কারণ ধরো কেউ চোট আঘাত পেলো, পাওয়ার পরে কারো মাসল স্ট্রেংথ বৃদ্ধি করতে হবে, কারো মাসল এন্ডুরেন্স বৃদ্ধি করতে হবে, কারো ফ্লেক্সিবিলিটি বৃদ্ধি করতে হবে। তাহলে কি স্পেসিফিক খেলা বা স্পেসিফিক অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করে কিন্তু আমাকে এই স্পোর্টস মেডিসিন বা তাকে যে ট্রেনিংটা প্রোভাইড করা হবে সেটা কিন্তু মাথায় রেখে আমাদেরকে দিতে হবে। আর কি হবে, সাইকোলজিক্যাল ইন্টিগ্রেশন। সাইকোলজিক্যাল ইন্টিগ্রেশন মানে কি, তাকে মেন্টাল টাফনেস বা মোটিভেশন, স্ট্রেস, এগুলো কি প্রোভাইড করতে পারে আধুনিক কনসেপ্টে। যে শুধুমাত্র তাকে আমি ট্রিটমেন্ট দিলেই হবে না, তাকে সাইকোলজিক্যালি তাকে সাপোর্ট দেওয়াটা কিন্তু ভীষণ জরুরি। আর কি করছে, স্পোর্টস নিউট্রিশন, ইয়েস, সঠিক পুষ্টির জ্ঞান তাকে প্রোভাইড করতে হবে। যদি এই প্রত্যেকটা পারফরমেন্স বা প্রত্যেকটা অ্যাক্টিভিটির জন্য ডিফারেন্ট টাইপস অফ কিন্তু নিউট্রিশনের দরকার হয়। যে হেভি অ্যাক্টিভিটি, যেখানে আমি হেভি রেজিস্ট্যান্স অ্যাক্টিভিটি, সেখানে কি হয়, আমাদের খেলাধুলোর সাথে প্রোটিন জাতীয় খাবার দরকার হয়। যেখানে আমাদের লং ডিউরেশনের কাজ, যেখানে আমরা এন্ডুরেন্স মূলত, সেখানে কি হয়, আমাদের কার্বোহাইড্রেট জাতীয় খাবারের প্রয়োজন। তাহলে এই যে খেলার ধরন অনুযায়ী যে নিউট্রিশনের প্রয়োজন, সেই সম্পর্কে সঠিক নলেজ প্রোভাইড করতে হবে। আর কি হচ্ছে, রিঅ্যাপ্লিকেশন অ্যান্ড রিটার্ন টু প্লে প্রোটোকল, অর্থাৎ পুনরায় তাকে পূর্বের অবস্থায় যাতে যত দ্রুত ফিরিয়ে আনতে হবে এবং সঠিক পদ্ধতিতে কিন্তু ফিরিয়ে আনতে হবে। আর কি করতে হবে, পাবলিক হেলথ লাইফস্টাইল ম্যানেজমেন্ট, হ্যাঁ, যাতে একটা ওভারঅল ফিটনেস, ওভারঅল যাতে লাইফস্টাইল ডিজিজ, মানে যেন সারা লাইফ যেন তাকে উইদাউট এনি ডিজিজ, কোনো রোগ মুক্ত হয়ে জীবনযাপন করতে পারে, সেদিকে মাত্র সেদিকে একটা ধারণা দিচ্ছে। আর লাস্টলি দিয়েছে কি, রিসার্চ অ্যান্ড ইনোভেশন। নতুন নতুন ডে বাই ডে যেমন চেঞ্জ হচ্ছে, সেরকম ভাবে আমাদের নতুন নতুন কন্টিনিউয়াস রিসার্চ করে যেতে হবে বায়োমেকানিক্স বা জেনেটিক বা রিকভারি সায়েন্সের উপর, যাতে নতুন নতুন ইনফরমেশন, নতুন নতুন তথ্য আমাদের সামনে আসে, যাতে করে আমরা সেই খেলোয়াড়রা কিভাবে তার পারফরমেন্সকে ডেভেলপ করবে সেই জায়গায় পৌঁছায়। এই হচ্ছে আমাদের মূলত স্পোর্টস মেডিসিন। এখন এরপরে যেটা এর সাথেই ছিল, মিনিং, ডেফিনেশন, কনসেপ্ট, এম, অবজেক্টিভ, প্রিন্সিপাল অফ রিহ্যাবিলিটেশন। এখন যদি এই রিহ্যাবিলিটেশন কথাটার অর্থ আমরা শুরুতেই বলেছিলাম যে এটাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা, অর্থাৎ পুনর্বাসন। অর্থাৎ তোমাকে আঘাত পাওয়ার আগে যে অবস্থায় ছিল, আঘাত পাওয়ার পরে তার কি হবে, পারফরমেন্স ডিক্রিজ হবে, তার মানসিকভাবে সে বিপর্যস্ত হয়ে পড়বে। তাহলে এই সমস্ত দিকগুলোকে ওভারকাম করে তাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা, এটাই হচ্ছে আমাদের মূলত রিহ্যাবিলিটেশন। এখন এর মিনিং আমরা যদি কি বলি, রিহ্যাবিলিটেশন মিন্স দ্য প্রসেস, এটা একটা পদ্ধতি যেটা কি করছে, অফ রিস্টোরিং ইন্ডিভিজুয়াল, তাকে এই যে রিস্টোর মানে কি, পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা, ইন্ডিভিজুয়াল টু দ্য হাইয়েস্ট পসিবল লেভেল অফ ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল, ভোকেশনাল ফাংশনিং আফটার ইনজুরি, ইলনেস অর ডিসএবিলিটি। অর্থাৎ পুনর্বাসন হলো এমন একটি প্রক্রিয়া যেটা কোনো একজন ব্যক্তি চোট আঘাত বা বিভিন্ন অক্ষমতার কারণে
যখন সে ক্ষতিগ্রস্ত হয় তাকে কি হবে, সেই অবস্থায় সেই পদ্ধতি বা প্রক্রিয়ার মাধ্যমে সেই ব্যক্তিকে তার সর্বোচ্চ শারীরিক, মানসিক এবং তার সামাজিক ও পেশাগত সক্ষমতায় পূর্বের অবস্থায় ফিরিয়ে আনাকেই আমরা কি বলবো, রিহ্যাবিলিটেশন। ডেফিনেশন কি বলেছে, রিহ্যাবিলিটেশন ইজ এ সিস্টেমেটিক অ্যান্ড সায়েন্টিফিক প্রসেস। ইয়েস, এটা একটা বৈজ্ঞানিক এবং শৃঙ্খলা প্রক্রিয়া। যদি এটা বৈজ্ঞানিক না হতো তাহলে কি হতো, আননেসেসারি আমি যদি কোনো ট্রিটমেন্ট দিতাম, সেটা কি হলো, আমাদের হিতের বিপরীত হতে পারতো। তাহলে একটা কতগুলো সায়েন্টিফিক নলেজ মেনে, অর্থাৎ আমার যদি মাসেল ফ্র্যাকচার হয় তাহলে কি আমি মুভমেন্ট করবো কি করবো না, এখন যদি এই সায়েন্টিফিক নলেজ আমার কাছে না থাকে তাহলে নিশ্চয়ই ট্রিটমেন্ট দিতে পারবো না। সেই জন্য বলছে যে রিহ্যাবিলিটেশন ইজ এ সায়েন্টিফিক অ্যান্ড সিস্টেমেটিক। সিস্টেমেটিক মানে কি, যে সমস্ত কিছুকে ডেভেলপ করার জন্য তার স্টেপ বাই স্টেপ আছে। এমন না যে রাতারাতি তাকে আমি ডেভেলপ করতে পারবো, তাকে তাহলে প্রোগ্রেসিভ মেথড মেনে ধীরে 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 তাকে আমি ডেভেলপ করার চেষ্টা করবো। সেই জন্য হলো, এবং এর মূল লক্ষ্য কি, এর মূল লক্ষ্য হচ্ছে তার যে অক্ষমতা, অর্থাৎ যে অবস্থায় চোট আঘাত পাওয়ার পরে যে কাজ করার যে প্রবণতা তার যে হ্রাস পেয়েছিল সেটাকে কি করবে, সেই অবস্থা থেকে পুনরায় তাকে পূর্ব অবস্থায় ফিরিয়ে আনতে হবে। এটাই মূলত হচ্ছে আমাদের রিঅ্যাপ্লিকেশন। যে আঘাত পেয়েছে, আঘাত পাওয়ার পর কোনো ব্যক্তিকে কি করব, তার সর্বোচ্চ কর্মক্ষমতাকে পুনরায় ফিরিয়ে দেওয়ার যে প্রক্রিয়া, সেটাই হচ্ছে রিহ্যাবিলিটেশন। এখানে কনসেপ্ট যদি আমরা একটা দেখি এখানে, যে পুনর্বাসন বলতে আমরা কি বুঝি, একটা ওভারঅল কনসেপ্ট আমি এখানে লিখে রেখেছি ছোট্ট করে। যদি আমাদের মধ্যে বলি যে পুনর্বাসনের ধারণা শুধুমাত্র কেবল যে চিকিৎসার মধ্যেই সীমাবদ্ধ এমন নয়। এটা কি করছে, এটা একটা অসুস্থতা বা কোনো চোট আঘাত বা অক্ষমতার ফলে একজন ব্যক্তির যে গুণাবলী, অর্থাৎ যে শারীরিক, সামাজিক, মানসিক এবং বা পেশাগত যে ক্ষমতা, সেই ক্ষমতাকে কি করবে, পুনরুদ্ধার করার উপর গুরুত্ব দেয়, এবং যাতে করে সেই ব্যক্তি পূর্বের অবস্থায় ফিরে আসে, যাতে মধ্যে তার সামগ্রিক যে প্রক্রিয়া, হ্যাঁ, যে শুধুমাত্র সেই ব্যক্তিকে তার স্বাধীনভাবে তার যে জীবনের যে মান সেটাকে যাতে অর্জন করতে পারে, এবং পুনরায় যাতে সে কি করতে পারে, তার যে বিভিন্ন রকম যে কোয়ালিটি আছে সেই কোয়ালিটি গুলোকে পুনরায় পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে পারে। এটাই হচ্ছে মূল রিহ্যাবিলিটেশন। এবং এর মূল লক্ষ্য কি, এম অ্যান্ড অবজেক্টিভ অফ রিহ্যাবিলিটেশন, মূল লক্ষ্য হচ্ছে রিস্টোরিং হেলথ, অর্থাৎ পুনরায় স্বাস্থ্যকে পুনরুদ্ধার করা, অর্থাৎ একজন ব্যক্তির মধ্যে যে শারীরিক, মানসিক, সামাজিক যে সুস্থতা, সেই সুস্থতার কি সর্বাধিক বিকাশ ঘটাতে হবে। আর কি করতে হবে, ফাংশনাল ইন্ডিপেন্ডেন্স। ফাংশনাল ইন্ডিপেন্ডেন্স মানে কি, কার্যকর স্বনির্ভরতা। মানে আমরা যে দৈনন্দিন যে কার্যক্রমগুলো করি, আঘাত বা চোট আঘাতের ফলে আমাদের কি হয়, সেই কাজ করার প্রবণতাগুলো হ্রাস পায়। তাহলে এই রিহ্যাবিলিটেশনের মাধ্যমে কি করতে হবে, তাকে তার যে ফাংশনাল যে ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনভাবে যে কাজ করার যে ইচ্ছা, সেটাকে বা যে প্রবণতা, সেই অবস্থায় তাকে আবার ফিরিয়ে আনতে হবে। আর কি করতে হবে, ফিজিক্যাল ফিটনেস অ্যান্ড স্ট্রেংথ। ইয়েস, তাকে কি করতে হবে, তার যে ফিজিক্যাল যে ফিটনেস কম্পোনেন্ট গুলো আছে, সেই কম্পোনেন্টস গুলোকে কি করতে হবে, ধীরে 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 তাদেরকে ডেভেলপ করতে হবে। হ্যাঁ, এবং তাদের ওভারঅল ফিটনেস এর দিকে তাকে নজর রাখতে হবে। আর কি করতে হবে, সাইকোলজিক্যাল এন্ড সোশ্যাল অ্যাডজাস্টমেন্ট। ইয়েস, যে আমাদের যে বিভিন্ন প্রকার যে সাইকোলজিক্যাল প্রবলেম, যেগুলো ধর স্ট্রেস, ডিপ্রেশন, অ্যাংজাইটি, এগুলোকে কাটিয়ে তোলার চেষ্টা করতে হবে। আর কি করবে, রিটার্ন টু ওয়ার্ক অর স্পোর্টস নর্মাল লাইফ। ইয়েস, স্বাভাবিক জীবনে তাকে ফিরিয়ে আনতে হবে। আর প্রিভেন্ট ফর ফিউচার ডিসেবিলিটি, যাতে ভবিষ্যতে কোনো রোগ প্রতিরোধক ক্ষমতা না আসে বা সেই সম্পর্কে যথেষ্ট ধারণা তাদেরকে প্রমাণ করতে হবে। এই হচ্ছে মূলত আমাদের মূল এইম অ্যান্ড অবজেক্টিভ অফ রিহ্যাবিলিটেশন। এখন এর কতগুলো প্রিন্সিপাল আছে, যে রিহ্যাবিলিটেশন আমরা পুনর্বাসন কিভাবে দেবো, কোন নীতিকে মেনে দেবো। কোনো একজন ব্যক্তি যখনই অসুস্থ হয়ে যাবে, তখন আমি এখানে কতগুলো পয়েন্ট আকারে রেখেছি, দেখো পয়েন্টগুলো যদি একটু বলি। প্রিন্সিপাল কি, ফার্স্ট প্রিন্সিপাল হচ্ছে আর্লি স্টার্ট। আর্লি স্টার্ট মানে দ্রুত শুরু করা, মানে একটা আঘাত পেলো কোনো ব্যক্তি, সেই আঘাতকে যদি আমরা খুব তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব কি করতে, তার পুনর্বাসন শুরু করা উচিত। পুনর্বাসন মানে যাতে সেই আঘাত থেকে সে দ্রুত মুক্তি পায়। তারপরে কি করতে হবে, মেডিকেল সুপারভিশন। ইয়েস, মেডিকেল সুপারভিশন মানে কি, পুনর্বাসন প্রক্রিয়ার প্রথম স্টেপ কি, যে আমি তাকে আর্লি তাকে শুরু করলাম, মানে কি, তুমি যদি সেটাকে না জানো, দ্রুত তাকে কোনো চিকিৎসকের কাছে, কোনো ডাক্তারের তত্ত্বাবধানে কিন্তু সেটাকে নিয়ে যেতে হবে, তার সঠিক কি হয়েছে সেটাকে ডায়াগনোসিস করার জন্য। তারপরে কি করতে হবে, ইন্ডিভিজুয়ালাইজেশন মানে কি, ব্যক্তিত্বকরণ করতে হবে, অর্থাৎ প্রতিটি রোগীর অবস্থা অনুযায়ী, হ্যাঁ, আলাদা আলাদা পরিকল্পনা করতে হবে। যে প্রত্যেক ব্যক্তির জন্য এরকম একই রকম প্ল্যানিং তো করা যাবে না। প্রত্যেকের মধ্যে একটা ইন্ডিভিজুয়াল ডিসাবিলিটি আছে, ইন্ডিভিজুয়াল ক্যাপাবিলিটি আছে, হ্যাঁ, বা ইন্ডিভিজুয়াল কোনো একটা প্রবলেম হয়েছে, তাহলে প্রত্যেকটা ব্যক্তি তার ইন্ডিভিজুয়ালাইজেশনের উপর, ব্যক্তিত্বের উপর ডিপেন্ড করে কিন্তু তাকে আমাদেরকে রিহ্যাবিলিটেশন করতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে গ্র্যাজুয়ালি প্রোগ্রেশন।
গ্র্যাজুয়াল প্রোগ্রেশন মানে কি ধীরে ধীরে অগ্রগতি করতে হবে। একজন ব্যক্তি আঘাত পেয়েছে, এবার তাকে ধীরে ধীরে প্রথমে সহজ থেকে কঠিন, হ্যাঁ, এইভাবে ধীরে ধীরে কোনো ব্যায়াম বা চিকিৎসা কিন্তু ধীরে ধীরে ধাপে 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 তাকে বাড়াতে হবে। আর কি হচ্ছে ফাংশনাল ট্রেনিং, কার্যকরী প্রশিক্ষণ দিতে হবে। এবার যেগুলো কার্যকরী প্রশিক্ষণ মানে কি দৈনন্দিন কাজ বা খেলাধুলার সাথে সম্পর্কিত এরকম কোনো ব্যায়াম বা এক্সারসাইজ কিন্তু তাকে দিতে হবে। আর কি করতে হবে? সাইকোলজিক্যাল সাপোর্ট দিতে হবে। ইয়েস, রোগীর মধ্যে আত্মবিশ্বাস বাড়াতে হবে। তার ভিতর যে মানসিক চাপ একটা দীর্ঘদিন অসুস্থর ফলে সেগুলো কিন্তু দূর করতে হবে। টিম অ্যাপ্রোচ, একটা দলগত দৃষ্টিভঙ্গি রাখতে হবে, কারণ এখানে ফিজিওথেরাপিস্ট কাজ করবে, নিউট্রিশনিস্ট কাজ করবে, কোচ থাকবে, পরিবার থাকবে, সবার মধ্যে কিন্তু একটা কি দলগত একটা দৃষ্টিভঙ্গি, অর্থাৎ ডাইনামিক ইন নেচার। তার যে গ্রুপ ডাইনামিক যেটা আমরা বলেছিলাম সোশ্যোলজিতে, সেই দলগত কাজ করার, একসাথে কাজ করার মানসিকতা রাখতে হবে। আর কি করতে হবে? পেন ফ্রি এক্সারসাইজ, যেগুলোতে ব্যথা হবে না, যেগুলো দ্বারা সেই ধরনের কোনো এক্সারসাইজ বা ব্যায়াম তাকে দিতে হবে। কনসিস্টেন্সি, ধারাবাহিকতা বজায় রাখতে হবে। এমন নয় যে রিহ্যাবিলিটেশন তোমাকে আজকে করলাম আবার ১ মাস পরে করলাম। না, তার একটা নিয়মিত অনুসরণ বা নিয়মিত চিকিৎসা কিন্তু কন্টিনিউয়াসলি বজায় রাখতে হবে। আর কি করতে হবে? হলিস্টিক অ্যাপ্রোচ, সামগ্রিক দৃষ্টিভঙ্গি। সামগ্রিক দৃষ্টিভঙ্গি মানে কি? যে একজন খেলোয়াড়ের তার সমস্ত দিকগুলো শারীরিক, মানসিক, সামাজিক, যাতে সব দিকগুলো একসাথে উন্নতি করা যায় সেদিকে কিন্তু নজর রাখতে হবে। এখন এটা তো গেল রিহ্যাবিলিটেশনের প্রিন্সিপাল। এখন যদি টাইপস অফ রিহ্যাবিলিটেশন দেখি, যে রিহ্যাবিলিটেশন কত ধরনের হতে থাকে, হ্যাঁ, পুনর্বাসন ধরন কেমন। আমরা ফার্স্ট যেটা টাইপস দেখি, দেখো ফিজিক্যাল রিহ্যাবিলিটেশন। ফিজিক্যাল রিহ্যাবিলিটেশন মানে আমরা যেন শারীরিকভাবে যদি কোনো কিছু আঘাত পাওয়ার পর আমরা যখন সেই যদি আমাদের দৈনন্দিন কাজকর্মের জন্য ফিজিক্যাল কোনো প্রবলেম হয়, হ্যাঁ, ধরো আমাদের কোনো শক্তি কমে গেল, আমাদের ভারসাম্য কমে গেল, বা দৈনন্দিন কাজ করতে আমাদেরকে অসুবিধা হচ্ছে, তাহলে তাকে আমরা কি করব? ফিজিক্যাল রিহ্যাবিলিটেশন, তাহলে সেই জায়গা থেকে তাকে পুনরুদ্ধার করতে হবে। অকুপেশনাল রিহ্যাবিলিটেশন কখন বলবো? যখন আমাদের যে আমরা বিভিন্ন যে আমাদের কর্মসংস্থান আছে, যে সমস্ত আমরা বিভিন্ন প্রকার ধরো কোনো একটা পার্টিকুলার স্কিল আমরা ডেইলি আমরা করছি, একটা ওয়ার্ক করছি, কাজ করছি, তাহলে সেই দৈনন্দিন কাজে তাকে যাতে পূর্বে ফিরিয়ে আনতে যায়, সেই দিকে আমরা যখন কোনো কাজ করবো তখন তাকে আমরা বলবো অকুপেশনাল রিহ্যাবিলিটেশন। স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ রিহ্যাবিলিটেশন, অনেকের মধ্যে দেখবে ভাষা বা বিভিন্ন প্রকার বাক্য বলতে সমস্যা, সেই ধরনের ব্যক্তিকে যখন আমরা নিয়ে কাজ করবো তখন তাকে আমরা স্পিচ বা ল্যাঙ্গুয়েজ রিহ্যাবিলিটেশন বলবো। কগনিটিভ রিহ্যাবিলিটেশন কখন বলবো? কারণ যখন যার অনেক সময় কি হয়, চোট আঘাতের পরে তার কোনো পুনরায় স্মৃতি বা বিভিন্ন কাজে মনোযোগ দিতে সমস্যা, সেই সমস্ত ব্যক্তিদের যখন আমরা তাদের স্মৃতি বা তাদের যে মনোযোগ উন্নতি করা, বা তাদের যে চিন্তা শক্তি সেগুলোকে যে ডেভেলপ করা, বা বিভিন্ন প্রকার যে প্রবলেম সলভিং স্কিল, সেইগুলো যখন আমরা তাকে ডেভেলপ করার চেষ্টা করবো তখন তাকে আমরা কগনিটিভ রিহ্যাবিলিটেশন বলবো। ভোকেশনাল রিহ্যাবিলিটেশন মানে কি? ধরো আমরা পেশাগত ডেভেলপমেন্ট, এই যে ধরো পেশাগত ডেভেলপমেন্ট মানে কি? এই যে ধরো তোমরা যে বিপিএড এমপিএড কোর্স করেছো, মানে কি তুমি যাতে টিচার হবে আগামী দিনে, সেই জন্য তোমার প্রফেশনাল কোনো একটা দিকের তুমি একটা কোর্স করে নিলে, বা এই সাথে সাথে তুমি ধরো একটা কোনো যোগার কোনো একটা ডিপ্লোমা করলে, বা স্পোর্টস এর কোনো একটা ডিপ্লোমা কোর্স করলে, বা সাইডে কোনো একটা সাবজেক্টের একটা ছোট্ট ডিগ্রি বা সার্টিফিকেট কোর্স বা ডিপ্লোমা কোর্স যেহেতু করলে, মানে কি ভোকেশনাল তোমাকে ডেভেলপমেন্ট। তাহলে এই যে পেশাগত পুনর্বাসনের জন্য কিভাবে বিভিন্ন সময় তার প্রফেশনাল তুমি বজায় রাখবে, কিভাবে বিহেভিয়ার করবে, কিভাবে অন্যের সাথে আচরণ করবে, কিভাবে অন্যের সাথে চলাফেরা করবে, এই সমস্ত দিকে যখন কাজগুলো করা হবে তখন তাকে ভোকেশনাল রিহ্যাবিলিটেশন বলে। সোশ্যাল রিহ্যাবিলিটেশন কখন? যখন একজন ব্যক্তির মধ্যে তার সামাজিক যে কোয়ালিটি গুলো আছে, যে সামাজিক দক্ষতা বা সামাজিক, সেগুলোকে যখন পুনরায় ফিরিয়ে আনার চেষ্টা করা হয়, হ্যাঁ, কিভাবে যে অন্যের সাথে বিহেভ করবে, আমাদের সোশ্যাল ভ্যালু, সোশ্যাল এথিক্স, হ্যাঁ, সেগুলো যখন পুনরায় ফিরিয়ে আনার চেষ্টা করবে তখন তাকে সোশ্যাল রিহ্যাবিলিটেশন বলবো। সাইকোলজিক্যাল রিহ্যাবিলিটেশন, যখন মানসিক কাউন্সেলিং করব বা বিভিন্ন থেরাপির মাধ্যমে যখন তাকে মানসিকভাবে যে তারা যে বিভিন্ন প্রকার স্ট্রেস, অ্যাংজাইটি, হ্যাঁ, বা মোটিভেশন ডেভেলপ করার জন্য চেষ্টা করব, তখন তাকে সাইকোলজিক্যাল রিহ্যাবিলিটেশন বলবো। ড্রাগ অ্যান্ড অ্যালকোহল রিহ্যাবিলিটেশন কাকে বলবো? অনেকে দেখি অনেক খেলোয়াড় কি হয়, ড্রাগ বা বিভিন্ন প্রকার নেশাগ্রস্ত হয়ে যায়, তখন তাদেরকে ওই নেশাগ্রস্ত অবস্থা থেকে তাকে পুনরায় পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার জন্য আমরা যখন কাজ করবো তখন তাকে ড্রাগ অ্যালকোহল রিহ্যাবিলিটেশন বলবো। কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন কখন বলবো? যখন আমাদের হৃদরোগে কোনো, যখন হার্ট অ্যাটাক বা বিভিন্ন প্রকার অস্ত্রোপচারের পর যখন আমাদের যে যে বিভিন্ন প্রকার সার্জারির ফলে যখন আমাদের মধ্যে যখন কোনো রোগ হয়, বা আমাদের যখন সেই রোগের থেকে যখন সুস্থ করে তোলার জন্য চেষ্টা করা হয়, তখন তাকে আমরা কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন বলবো। পালমোনারি রিহ্যাবিলিটেশন কখন বলবো? ধরো কারো শ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা হচ্ছে, আমাদের যে ফুসফুসের কার্যক্ষমতাকে ফিরিয়ে আনার জন্য, ধরো হাঁপানি বা এই জাতীয় রোগের ক্ষেত্রে যখন আমরা কাজ করবো তখন তাকে পালমোনারি রিহ্যাবিলিটেশন বলবো। আর একটা নাম, এটা এমনি জাস্ট রেখেছি তোমাদের জন্য, যে স্পোর্টস রিহ্যাবিলিটেশন। স্পোর্টস রিহ্যাবিলিটেশন মানে সাধারণত খেলোয়াড়দের
তাদের পুনরায় পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার যে প্রক্রিয়া তাকে বলবো স্পোর্টস রিহ্যাবিলিটেশন। এইবার তোমাদের পরে যেটা আরেকটা টপিক ছিল সেটা মোস্ট গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে ডিফারেন্ট রিহ্যাবিলিটেশন এক্সারসাইজ। ডিফারেন্ট রিহ্যাবিলিটেশন এক্সারসাইজ গুলো মানে আছে যে রিহ্যাবিলিটেশন করার জন্য আমরা যে বিভিন্ন প্রকার এক্সারসাইজ বা থেরাপি দেব, সেগুলো টাইপ কেমন কেমন ধরনের হতে পারে। এক হচ্ছে প্যাসিভ এক্সারসাইজ। প্যাসিভ এক্সারসাইজ আমরা কখন বলবো, যখন রোগী যখন যে আমি যাকে ট্রিটমেন্টটাকে দেব সেই খেলোয়াড় বা সেই রোগী কি যখন কোনো মুভমেন্ট করতে পারবে না, নিজের দ্বারা কোনো মুভমেন্ট করবে না, যখন অন্য কেউ বা কোনো মেশিন দ্বারা যখন নড়াচড়া করানো হবে, তখন তাকে আমরা বলবো প্যাসিভ এক্সারসাইজ। এক্সাম্পল কি, প্যাসিভ রেঞ্জ অফ মোশন। কেউ তোমার হাতটা ধরে তুলে দিল, কেউ তোমার পাতা ধরে বা কোনো যন্ত্রের মাধ্যমে তুলছো, তখন তাকে প্যাসিভ এক্সারসাইজ বললো। অ্যাক্টিভ এক্সারসাইজ কখন বলবো, যখন রোগী নিজেই তার নিজের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে নড়াচড়া করতে পারে, যেমন বিভিন্ন সেলফ ফ্লেকশন করছে, এক্সটেনশন করছে, তো এগুলোকে আমরা কি বলবো, অ্যাক্টিভ এক্সারসাইজ। অ্যাক্টিভ অ্যাসিস্টেড এক্সারসাইজ আমরা কখন বলবো, যখন রোগীর কিছু প্রচেষ্টা থাকবে কিন্তু রোগী সম্পূর্ণভাবে করতে পারছে না, রোগীর কিছু চেষ্টা আছে এবং যে থেরাপি দিচ্ছে সেই থেরাপিস্টের সাহায্য নিয়ে যখন কোনো কাজ করবো। ওয়েট ট্রেনিং, হ্যাঁ, থ্রাব অ্যান্ড এক্সারসাইজ, যখন সেই চেষ্টা তুমি করছো সেই সাথে সাথে তোমাকে তোমার ট্রেনার বা থেরাপিস্ট যারা ফিজিওথেরাপিস্ট তিনি কি করছে, হেল্প করছে, তখন তাকে আমরা বলবো অ্যাক্টিভ অ্যাসোসিয়েটিভ এক্সারসাইজ। রেজিস্টিভ এক্সারসাইজ কখন বলবো, হ্যাঁ, যখন কোনো বাধার বিরুদ্ধে যখন কোনো কাজ করবো, হ্যাঁ, রোগী যখন কোনো একটা রেজিস্ট্যান্ট ব্যান্ড দিয়ে কিছু অনুশীলন করছে বা কোনো ওজন তুলছে, তখন তাকে আমরা রেজিস্টিভ এক্সারসাইজ বলবো। আইসোমেট্রিক আমরা এক্সারসাইজ কখন বলবো, আইসোমেট্রিক কথা রক্ত বলেছো, আমরা কি বলেছিলাম, সমগতি, এই হ্যাঁ, যখন সমদৈর্ঘ্য, যখন দৈর্ঘ্যের কোনো পরিবর্তন আমরা, অর্থাৎ মাংসপেশি কোনো সংকোচন না হয়, কোনো নড়াচড়া হবে না, স্থির অবস্থায় থেকে যখন আমরা কোনো প্রকার এক্সারসাইজ করবো, তখন তাকে আমরা আইসোমেট্রিক, যেমন ধরো কোয়াড্রিসেপ, টাইটিং, প্লাঙ্ক হোল্ড ইত্যাদি, বা ওয়াল পুশ। আইসোটনিক কখন বলবো, যখন আমরা বিভিন্ন প্রকার যখন মাংসপেশি নড়াচড়া হবে অর্থাৎ সংকোচন হবে, যেমন বাইসেপস কার্ল, স্কোয়াড ইত্যাদি। আর আইসোকাইনেটিক যখন নির্দিষ্ট কোনো মেশিন দ্বারা ব্যবহার করে যখন সেখানে কি হয়, মাসেল টানের পরিবর্তন হয়, তখন তাকে আমরা আইসোকাইনেটিক এক্সারসাইজ বলবো। আরেকটা কি আছে, ব্রিদিং অ্যান্ড রিল্যাক্সেশন এক্সারসাইজ। ব্রিদিং রিল্যাক্সেশন যখন শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণকারী আমরা যখন কোনো এক্সারসাইজ করি, যেমন ডিপ ব্রিদিং, যোগা, প্রাণায়ামা এক্সারসাইজ। স্ট্রেচিং এক্সারসাইজ কোন বলো, যখন জয়েন্ট বা পেশির যখন ফ্লেক্সিবিলিটি ডেভেলপ করার জন্য অর্থাৎ রেঞ্জ অফ মোশন বাড়ানোর জন্য বিভিন্ন প্রকার এক্সারসাইজ, যেমন হ্যামস্ট্রিং স্ট্রেস, হ্যাঁ, কাপ স্ট্রেস, হ্যাঁ, শোল্ডার স্ট্রেস, এগুলোকে আমরা বলবো। আর হচ্ছে হাইড্রোথেরাপি এক্সারসাইজ। হাইড্রোথেরাপি এক্সারসাইজ মিন সাধারণত আমরা জলের মধ্যে কোনো প্রেশার ক্রিয়েট করে যখন কোনো কাজ করার চেষ্টা করবো, যেমন ওয়াকিং ইন ওয়াটার, অ্যাকোয়াথেরাপি ইত্যাদি। আর হচ্ছে ফাংশনাল বা অকুপেশনাল এক্সারসাইজ, হ্যাঁ, দৈনন্দিন কাজ করার জন্য যে ধরনের ব্যায়াম, ডেইলি লাইফ অ্যাক্টিভিটি, ওয়াকিং, স্টেয়ার ক্লিম্বিং, হ্যাঁ, গ্রিপিং, রানিং, এগুলো সব হচ্ছে তোমার এই যে ডিফারেন্ট টাইপস অফ রিহ্যাবিলিটেশন এক্সারসাইজ, এরকম ধরনের এক্সারসাইজ গুলো হয়। এখন এই যে যে আমাদের যে খেলাধুলোয় বা আমাদের যেটা ডেইলি লাইফে যে ধরনের আমরা খেলাধুলো করি বা বিভিন্ন রকমের শারীরিক ক্রিয়াকলাপ করতে গেলে আমাদের যে প্রবলেম গুলো বা যে চোট আঘাত গুলো আমরা পাই, সেই চোট আঘাত গুলো কি কি নাম, তার কি কারণে মূলত হয়ে থাকে, তার কি লক্ষণ, তার জন্য কি কি ট্রিটমেন্ট করতে হবে, এবং তার সমস্ত কিছু এখানে দেখো সুন্দরভাবে দেওয়া আছে, যে স্পোর্টস ইনজুরি অ্যান্ড দেয়ার ম্যানেজমেন্ট। আমি এর সাথে একটা জিনিস দেওয়া হয়নি, সেটা আমি জাস্ট এখানে দেওয়া নেই বোধহয়, সেটা আমি জাস্ট দুটো একটা জায়গায়, যে কমনলি এফেক্টেড কোন এরিয়া, পার্টিকুলার কোন এরিয়াতে এফেক্টেড হয়, সেই জায়গাগুলোকে আমরা দিয়েছি, দেওয়া আছে। এখন মূলত দেখো স্ট্রেন বা লিগামেন্ট এর টান বা আঘাত, এটা কি হয়, সাডেনলি হঠাৎ করে জন্য বডি টুইস্ট করতে গেলে বা হঠাৎ করে ওভার স্ট্রেচ যখন আমরা করবো, সাধারণত এগুলো হয়ে থাকে এই টাইপের। এর এর লক্ষণগুলো কি কি, সাধারণত পেন হবে, সোয়েলিং হবে, ব্রাশিং হবে, ডিফিকাল্টি ইন জয়েন্ট মুভমেন্ট, না, এই প্রবলেম গুলো হয়। এখন এর জন্য ট্রিটমেন্ট কি, ইমিডিয়েট রাইস ট্রিটমেন্টস। এই রাইসের ফুল ফর্ম কি, মাথায় রাখতে হয়, পরীক্ষা আসতে পারে। আর ফর কি, রেস্ট। আই ফর কি, আইস। সি ফর কি, কম্প্রেশন। ই ফর কি, ইভ্যালুয়েশন। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এরপর আছে কি স্ট্রেন, যেটা হয়তো সাধারণত পেশিতে টান ধরা, যেমন ধরো হ্যামস্ট্রিং বা কোয়াড্রিসেপস মাসেলে হয়। আর স্ট্রেন কোথায় হয়, মূলত যে আমাদের বিভিন্ন প্রকার যে অ্যাঙ্কেল, হ্যাঁ, বা নি জয়েন্ট, এই অ্যাঙ্কেল বা নি জয়েন্টের ক্ষেত্রে কিন্তু এই স্ট্রেন মূলত হয়ে থাকে। আর স্ট্রেন মূলত আমাদের কি হয়, হ্যামস্ট্রিং বা তোমাদের যে কোয়াড্রিসেপস মাসেল সেখানে কিন্তু হয়ে থাকে। এখন কি কারণে হতে থাকে, অতিরিক্ত ব্যবহার বা হঠাৎ কোনো টান ধরলো, তার জন্য কি কি ট্রিটমেন্ট দেবে, দেখো সেম রাইস, হ্যাঁ, যেটা বরফ তোমাকে দিতে হবে, ঠান্ডা, আর কি করতে হবে, বিশ্রাম দিতে হবে, যাতে রিলিফ হবে। ডিসলোকেশন, যখন আমরা কোনো অস্থি স্থানচ্যুত হয়ে যায় তখন ডিসলোকেশন, ফ্র্যাকচার, কনস্টিটিউশন, মস্তিষ্কের আঘাত,
কন্টেশন, হঠাৎ করে যখন রক্ত কোনো কালসিতে বা জমাটো পড়ে যায় কোনো কোনো জায়গায়, টেন্ডিনটস, যখন কোনো টেন্ডনের প্রদান হয়, এরকম অনেকগুলো এখানে আমি পরপর অনেকগুলো যত ধরনের হয় সমস্ত গুলোকে এখানে এক জায়গায় করে রেখেছি। এগুলোকে বলার কিছু নেই, তোমরা এগুলোকে মুখস্থ করে ফেলবে। একদম 16টা টোটাল বোধ হয়, 24টা না 25টা আছে, এখানে সবগুলো আমি দিয়ে দিয়েছি, এগুলো তোমরা একবার দেখে নেবে, এগুলোকে আর বলছি না। এরপরে আসি যেটা আমাদের পশ্চাল ডিফর্মিটিস এন্ড কারেক্টিভ এক্সারসাইজ। দেখো পশ্চাল ডিফর্মিটিস নিয়ে অলরেডি তোমাদের কাইন্সোলজি পার্টে পড়ানো হয়ে গেছে, আমি তবু এখানে রেখেছি জাস্ট তোমরা সবাই জানো। কাইপোসের নামগুলো বলছি, আমি এগুলো বলছি না, একই জিনিস বারবার। কাইপোসিস, লর্ডোসিস, স্কোলিওসিস, ফ্ল্যাট ফুট, বোলেগ, নকি, রাউন্ড শোল্ডার, হ্যাঁ, নকিপ, এই সমস্ত বিষয়গুলো, তার কজেস এবং তার কি কি কারেক্টিভ এক্সারসাইজ, এগুলো সব অলরেডি কাইন্সোলজির নোটে আমরা সমস্ত কিছু দেওয়া আছে, প্লাস এখানেও পেয়ে যাবে, এবং সেগুলো তোমাদেরকে সেগুলো সেখান থেকে পড়ে নেবে, এগুলোকে আর দ্বিতীয়বার একই জিনিস পড়ছি না। আরেকটা বিষয় যেটা নতুন, যেটা তোমাদেরকে পড়া দরকার, সেটা হচ্ছে ম্যাসাজ। ম্যাসাজ কি? ম্যাসাজ হলো একটা পদ্ধতি যেটা কি করছে আমাদের, যে একটা সিস্টেমেটিক বা একটা সাইন্টিফিক প্রসেস। এটাকে কি করছে, যে আমাদের যে শরীরের যে দেহের যে বিভিন্ন টিস্যু গুলো আছে, সেই টিস্যু গুলো কি করে বিভিন্ন যন্ত্রের মাধ্যমে বা যে হাতের আঙুল বা হাতের থাম দিয়ে সেগুলোকে কি করে বিভিন্ন প্রকার, বিভিন্ন সময় বিভিন্ন রকম প্রেসার বা বিভিন্ন প্রকার সেগুলোকে ঘর্ষণ, ইত্যাদি প্রক্রিয়ার মাধ্যমে কি আমাদের শরীরের যে ব্লাড সার্কুলেশন সেগুলোকে ডেভেলপ করা হয়, এবং আমাদের কোনো একটা রোগ থেকে দ্রুত সেখান থেকে বা ব্যথা, পেন, সেটাকে রিলিফ পাওয়ার জন্য এই ম্যাসেজ সাধারণত করা হয়। এর মূল উদ্দেশ্য কি কি? টু প্রমোট রিল্যাক্সেশন এন্ড রিডিউস মেন্টাল স্ট্রেস। ইয়েস, এই ম্যাসেজের ফলে কি আমাদের যে মানসিক চাপ, আমাদের যে মেন্টাল স্ট্রেস, সেটাকে অনেকটা কমিয়ে আনে। আর কি করে? টু ইমপ্রুভ ব্লাড সার্কুলেশন। ইয়েস, আমাদের রক্ত সঞ্চালন বৃদ্ধি করতে সাহায্য করে। আর কি করছে? টু এনহ্যান্স লিম্ফেটিক ড্রেনেজিং এন্ড রিমুভ টক্সিন, অর্থাৎ আমাদের যে দীর্ঘক্ষণ অ্যাক্টিভিটির ফলে আমাদের যেটা, যে আমাদের যে টক্সিন, যেগুলো আমাদের যে বিষাক্ত পদার্থ আমাদের শরীরের মধ্যে যেগুলো জমা হয়, সেগুলোকে রিমুভ করতে সাহায্য করে। আর কি হচ্ছে? টু রিডিউস মাসেল টেনশন এন্ড স্টিফনেস, পেশির মধ্যে যে একটা টান টান অনুভব, যে একটা স্টিফনেস, একটা শক্ত ভাব, সেটাকে কাটিয়ে তুলতে সাহায্য করে। আর কি করছে? টু রিলিভ পেন আর ডিসকমফোর্ট। একটা যে অস্বস্তিকর পরিবেশ ফিল বা যে একটা যন্ত্রণা, সেই যন্ত্রণা থেকে মুক্তি পেতে সাহায্য করে। আর টু টু অ্যাক্সিলারেট রিকভারি অ্যান্ড ফ্যাটিগ অ্যান্ড ইনজুরি, দ্রুত ক্লান্ত এবং আঘাত প্রতিরোধ থেকে লাভ করা সম্ভব হয়। আর টু প্রিভেন্ট স্পোর্টস ইনজুরি বাই লুজিং মাসেল, হ্যাঁ, যে কোনো প্রকার খেলার থেকে চোট আঘাত পাওয়ার প্রবণতা থেকে প্রবণতা কমে যায়। আর টু ইমপ্রুভ ফ্লেক্সিবিলিটি অ্যান্ড জয়েন্ট মোবিলিটি, বিভিন্ন জয়েন্টের শিথিলতা বৃদ্ধি করতে সাহায্য করে, যার ফলে কি হয়? অ্যাথলেটের পারফরমেন্স ইমপ্রুভ করে। এখন এর কিছু শারীরবৃত্ত, কিছু ফিজিওলজিক্যাল এফেক্ট আছে, সেগুলো কি? ইনক্রিজ ব্লাড ফ্লো, এনহান্স করে লিম্ফোটিক ড্রেনেজ, ইমপ্রুভ করে মেটাবলিজম, রিডিউস করে মাসেল স্পেন, ইমপ্রুভ করে জয়েন্ট মোবিলিটি এবং স্টিমুলেট করে নার্ভাস সিস্টেম ডিপেন্ডিং অন দ্য টাইপ। এগুলো হচ্ছে স্যার সাইকোলজিক্যাল, সরি, ফিজিওলজিক্যাল এফেক্ট, যে আমাদের শরীরবৃত্তীয় একটা মেসেজের ফলে কি কি পরিবর্তনগুলো ঘটে। এখন এর সাথে সাথে সাইকোলজিক্যালও কিছু মানসিকেরও পরিবর্তন ঘটে, সেগুলো কি? রিডিউস রিল্যাক্সেশন। ইয়েস, মানসিক একটা প্রশান্তি আমাদের মধ্যে প্রোভাইড করে। আর কি করে? রিডিউস স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি। ইয়েস, আমাদের মধ্যে যে চাপ, অতিরিক্ত যে চাপ বা উদ্বেগ, সেগুলোকে হ্রাস করতে সাহায্য করে। আর কি করে? ইমপ্রুভ স্লিপ। ইয়েস, যেহেতু বডি রিল্যাক্সেশন হচ্ছে, শীতল হচ্ছে, কি হয় আমাদের একটা ঘুমের উন্নতি করে। আর করে কি? এনহান্স করে ওয়েলবিং, একটা মেন্টাল একটা মানসিক স্বস্তি আমাদের মধ্যে আনে। এখন সবথেকে গুরুত্বপূর্ণ যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে টাইপস অফ মেসেজ। প্রশ্ন আসলে এখান থেকে আসতে পারে যে মেসেজের ধরন কত প্রকার, সেগুলো কি কি? এখন মেসেজের আমি এখানে অনেকগুলো ভাবে তোমাদেরকে মেসেজের ভাগগুলো করেছি। ফার্স্ট হচ্ছে অ্যাপ্লিরাজ। এই অ্যাপ্লিরাজ কি? এখানে সাধারণত মূলত যে হাতের যে আমাদের আঙুল আছে, সেই আঙুলগুলো দিয়ে কি হয়? ধীরে 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 আমাদেরকে সেগুলোকে চাপ দেওয়া হয়। কেন করা হয়? মূলত ইমপ্রুভ ব্লাড সার্কুলেশন, রিল্যাক্স মাসেল, ওয়ার্ম আপ টিস্যু ইত্যাদি, এই কারণে এগুলো করা হয়। আর এটা হচ্ছে কি? পেট্রিসাজ। পেট্রিসাজকে অনেক সময় অনেক নামে পরিচিত, সেটা হচ্ছে কি? নিডিং, হ্যাঁ, স্কুইজিং, রোলিং মুভমেন্টের মধ্যে মূলত হচ্ছে নিডিং, অনেক সময় এটাকে বলা হয়, পেস্টিজের অল্টারনেটিভ নাম। এখানে কি করছে? যে ঠিক আমরা যেমন ময়দা মাখি, ময়দা মাখার মতো ঠিক সেই মাসলগুলোকে এরকম টিপে 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 ঘষা, তাকে আমরা বলবো। আর হচ্ছে ফ্রিকশন। ফ্রিকশন মানে কি? ঠিক এই যে আমাদের যে থাম ফিঙ্গার আছে, সেই থাম ফিঙ্গার দিয়ে আমরা কি করবো? গভীরভাবে বৃত্তকারে কোনো সার্কুলেশন টাইপের কোনোভাবে আমাকে সেটাকে কোনো মাসেলস এর উপর এটাকে ঘষা, তাকে আমরা বলবো ফ্রিকশন। হ্যাঁ, আরেকটা হচ্ছে ট্যাপটমেন্ট। ট্যাপটমেন্ট মানে কি? হঠাৎ করে ধরো টোকা দেওয়া, আমরা টক 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 করে, যেমন আমি যদি কাউকে যদি এরকম টোকা মারি, টোকা দেওয়ার মধ্যে এরকম আঘাত করে আমাদের বিভিন্ন মাসেলস এর উপরে দেওয়া হয়। আরেকটা কি আছে? ভাইব্রেশন। ভাইব্রেশন মানে ঠিক আমরা যে ফোন আসলে ভাইব্রেশন কাপে ঠিক মাসেলের উপরে প্রেসার দিয়ে হাত দুটো এরকম ভাইব্রেট টাইপের নাড়ানো হয়। আর কি হচ্ছে?
শেকিং শেকিং মানে কি, অনেক সময় যে আমরা যে আঙুলগুলোকে অনেক সময় শেক করি না, ঝাঁকুনি দিয়ে একটা এরকম একটা ঝাঁকুনি দিয়ে রোলিং কি মাসেলটাকে কি একদম নিচ থেকে সেটাকে রোল করতে করতে উপরের দিকে ওঠা। আর হচ্ছে কম্প্রেশন, কম্প্রেশন মানে কি, যে একটা চাপ দিয়ে আবার ছেড়ে দিয়ে একটা কম একটা প্রেশার করা, একটা রিদমিক্যালি কোনো একটাকে প্রেশার ক্রিয়া করো যেটাকে মাসেলটাকে রিল্যাক্স করার জন্য। এই নামগুলো কিন্তু তোমরা ভালো করে পড়বে, যে কোনো সময় পরীক্ষায় এমসিকিউ আসতে পারে যে নিচের কোনটি মেসেজের টাইপস। ঠিক আছে, এখন এই মেসেজ কখন আমরা দেওয়া উচিত না, তার কিছু নিয়ম আছে, যে মেসেজ কি সবসময় দেওয়া যাবে না। অ্যাকুরেট ইনজুরি যদি কোনো একদম যে সদ্য কোনো একটা হাড় ভেঙে গেছে বা লিগামেন্ট ছিঁড়ে গেছে, ফেটে গেছে, রক্তপাত হচ্ছে বা জায়গাটা অনেক বেশি ফুলে গেছে, তখন কিন্তু এই মেসেজ সেই জায়গাটায় দেওয়া যাবে না। আর কখন দেওয়া যাবে না, ওপেন উইন্ড অ্যান্ড স্কিন ইনফেকশন, যদি কোনো একটা খোলা জায়গা যেখানে চর্মরোগ সাধারণত থাকে, যদি কোনো স্কিন ডিজিজ বা স্কিন ইনফেকশন থাকে, তখন কিন্তু সেই জায়গাটাকে কিন্তু কোনো মেসেজ দেওয়া যাবে না। আর কি হচ্ছে, অ্যাকুরেট ইনফ্লামেটরি যদি তীব্র যন্ত্রণা হয়, তখন কিন্তু মেসেজ অনেক সময় দিতে নেই বা দেওয়া উচিত না। ফিভার বা ইনফেকশন ডিজিজ, যদি জ্বর বা কোনো আমাদের সংক্রামক রোগে যখন প্রভাবিত হয়, তখন ক্ষেত্রে আমাদের মেসেজ থেকে বন্ধ রাখতে হবে। হ্যাঁ, আর কি হচ্ছে ভেন্স, যখন আমাদের ধর কোনো মেসেজ বা করলে বা রক্ত জমাট বাঁধতে পারে বা জোর শিরা কেটে যেতে পারে, সেরকম জায়গায় কিন্তু আমাদের মেসেজ দেওয়া উচিত না। হ্যাঁ, আর কি হচ্ছে ব্লাড ক্লট, যখন এই যে মেসেজ করলে যদি আমাদের যে রক্ত জমাট হওয়ার প্রবণতা এরকম কিছু থাকে, সেরকম জায়গায় কিন্তু আমাদের এই মেসেজ দেওয়া যাবে না। ক্যান্সার হলে দেওয়া যাবে না, প্রেগনেন্সি অবস্থায় কিন্তু দেওয়া যাবে না। হ্যাঁ, বা কোনো কিডনি ডিজিজ থাকলে আমাদের দেওয়া যাবে না, বা নিউরোলজিক্যাল স্নায়বিক যদি কোনো ডিজিজ থাকে সেক্ষেত্রে কিন্তু মেসেজ দেওয়া যাবে। তাহলে এই মেসেজের মূলত উপকারিতা কি, বেনিফিট অফ মেসেজ কি আছে, যে এটা রিলিভ করে মাসেল টেনশন অ্যান্ড সিকনেস। ইয়েস, মাসেলস এর মধ্যে একটা পেশির যে টানটান এবং শক্ত মনোভাব সেগুলোকে দূর করতে সাহায্য করে। ইমপ্রুভ ব্লাড সার্কুলেশন, ইয়েস। হ্যাঁ, রিডিউস করে পেন অ্যান্ড সোরনেস আফটার এক্সারসাইজ, ব্যায়ামের পরে ব্যথা এবং তার যন্ত্রণা, পেন রিলিভ করে কিছুটা। আর কি করছে, প্রমোট রিল্যাক্সেশন অ্যান্ড রিডিউস স্ট্রেস, হ্যাঁ, মানসিক চাপ কমাতে সাহায্য করে। ইমপ্রুভ ফ্লেক্সিবিলিটি অ্যান্ড রেঞ্জ অফ মোশন, আমাদের শরীরের মধ্যে একটা নমনীয়তা বৃদ্ধি করতে সাহায্য করে। স্পিড অফ রিকভারি আফটার ইনজুরি, বিভিন্ন প্রকার চোট আঘাতের পরে পুনরায় সেটাকে রিকভারি করতে সাহায্য করে। রিডিউস করে ফ্যাটিগ অ্যান্ড ইমপ্রুভ এন্ডুরেন্স, ইয়েস। এই সমস্তগুলো কি হচ্ছে, এই সমস্তগুলো হচ্ছে মেসেজের হচ্ছে বেনিফিট। এখন এই যে ক্রিয়াক্ষেত্রে স্পোর্টস মেসেজ যদি আমরাকে বলি, স্পোর্টস মেসেজটাকে কি আমি আলাদা করে জাস্ট একটু লিখেছি ছোট্ট করে। স্পোর্টস মেসেজ হলো এক প্রকারই বিশেষ মেসেজ, যেটা সাধারণত মূলত নির্দিষ্ট বা ক্রিয়াক্ষেত্রে বা নির্দিষ্ট কৌশল ব্যবহার করে খেলোয়াড়দের পারফরমেন্সকে ডেভেলপ করা হতে পারে। এবং সেটা অনেক সময় কি হয়, অনেক সময় খেলার আগে হয় বা অনেক সময় খেলার পরে হয়। আমরা যখন দেখি বিভিন্ন সময় খেলোয়াড়দের বিভিন্ন সময় বিভিন্ন মেসেজ করতে, তাকেই আমরা স্পোর্টস মেসেজ বলবো। এর মূল উদ্দেশ্য কি, একই উদ্দেশ্য, আলাদা করে শুধু কোনো উদ্দেশ্য নেই। এটার উদ্দেশ্য শুধুমাত্র যখন স্পোর্টস খেলোয়াড় বা স্পোর্টস পার্সনদের উপর হবে, সেটা কি করবে, ক্রিয়াক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি করবে। ইয়েস, খেলোয়াড়দের আঘাত প্রতিরোধ করা, পেশার টান বা ব্যথা কমানো, রক্ত সঞ্চালন বা নমনীয়তা বৃদ্ধি করা ইত্যাদি বিষয়গুলো হচ্ছে স্পোর্টস মেসেজের উদ্দেশ্য। এর টাইপস গুলো কি ওই একই রকম টাইপস আছে, ধরুন কি প্রি ইভেন্ট মেসেজ, অর্থাৎ খেলা শুরু হওয়ার আগে কোন কোন ধরনের মেসেজ করবে। ইন্টার ইভেন্ট মেসেজ, খেলা চলছে এমন অবস্থায় কি কি ধরনের মেসেজ করবে। খেলা চল পোস্ট ইভেন্ট মেসেজ, হ্যাঁ, রিহ্যাবিলিটেশন মেসেজ, মেইনটেনেন্স মেসেজ। তাহলে এগুলো কি, এগুলো হচ্ছে ধরন যে একজন খেলোয়াড়কে কখন কখন মেসেজটা দেওয়া যাবে। টেকনিক কি, মেসেজের যে টেকনিক আছে সেগুলোকেই দেওয়া হয় মূলত এখানে স্পোর্টস ফিল্ড খেলোয়াড়দের উপরে। মূলত যেটাগুলোকে দেওয়া হয় যেটা হচ্ছে এপ্রিলার্স বা স্ট্রোকিং বা পেস্টিজেস বা নিডিং, ফ্রিকশন বা ডিপ প্রেসার, ট্যাপটমেন্ট বা টেপিং বা ভাইব্রেশন, এইগুলো মূলত কমনলি ইউজ হয়। সবগুলো টেকনিকই ইউজ হয়, কমনলি এগুলোকে ইউজ হয়। বেনিফিট কি সেটাকে আর আমি আর বলছি না। এরপরে যেটা লাস্ট একটা তোমাদের টপিক আছে সরি, সেটা হচ্ছে ড্রপিং। ডোপিংটা কি? ডোপিং হলো একটা এমন একটা সাবস্টেন্স যেটার কাজ হলো কি, যে কৃত্রিম ভাবে কি হয়, কোনো একটা বা আমাদের ডোপিং হচ্ছে এমন একটা সাবস্টেন্স যেটা ইনটেক করার ফলে কি হয়, কোনো একজন খেলোয়াড়ের তার পারফরমেন্সকে বৃদ্ধি করে বা তার পারফরমেন্স বাড়ানোর জন্য সাধারণত খেলোয়াড়রা এই ধরনের ডোপিং গুলো বা এই ধরনের সাবস্টেন্স গুলো তারা নিয়ে থাকে। এখন এই ডোপিংটা সাধারণত কি হয়, একটা নিষিদ্ধ এই একটা পদার্থ বা একটা পদ্ধতি। মানে এই ডোপিং কি কারণে একজন অ্যাথলিটটা করে থাকে, এক ডিজায়ার টু ইমপ্রুভ পারফরমেন্স অ্যান্ড উইন মেডেল। কোনো একজন অ্যাথলিট সে ভাবে যে আমাকে যে কোনো ধরনের উপায়ে আমাকে কি করতে হবে, সেই পারফরমেন্সটাকে ডেভেলপ করতে হবে, আমাকে মেডেলটাকে জিততে হবে। সেই জন্য তখন তাকে কি হয়, এই অন্য রাস্তার অন্য বা রাস্তা অবলম্বন করে অন্য রাস্তা কি ডোপিং, সেই ডোপিং এর মাধ্যমে কি হয়, তার যে এবিলিটি সেগুলোকে বাড়িয়ে সেই পারফরমেন্স বা উইন মেডেলটাকে জেতার চেষ্টা করে। আর কি করে, প্রেশার ফ্রম কোচেস টিম এন্ড স্পন্সর, কি হয় জানো, তোমার কোচ তোমাকে একটা প্রেশার দিয়েছে, তোমাকে জিততেই হবে, পারফরমেন্সে ভালো রেজাল্ট করতেই হবে। সেই যে কোচ বা বিভিন্ন স্পন্সর বা বিভিন্ন প্রকার
যে টিম থেকে অন্য টিমের থেকে যে প্রেশার, সেই প্রেশারের পরে অনেক সময় আমরা ড্রাগ নিয়ে থাকি। আর কি হয়, টু ওভারকাম দ্য ফ্যাটিক অ্যান্ড রিকভারি কুইকলি, ইয়েস, সময় কি হয় ক্লান্তি কাটানো এবং দ্রুত সুস্থ হওয়ার লক্ষ্যে অনেক সময় অনেকে এই ডোপিং গুলো নিয়ে থাকে। আর কি করছে, ল্যাক অফ সেলফ কনফিডেন্স অ্যান্ড মেন্টাল হেলথ, নিজের প্রতি অর্থাৎ আত্মবিশ্বাসের অভাব, সে অভাব থেকে অনেক সময় কি হয় আমরা ডোপিং এর আসক্ত হয়ে পড়ি। আর কি হয়, ফিনান্সিয়াল গেল, ফেম এন্ড রিকগনিশন, হ্যাঁ। আর যদি তুমি সেই ড্র্যাগের ফলে যদি ভালো কোনো হঠাৎ করে তোমাকে যদি ভালো রেজাল্ট করে দাও, তাহলে কি হয় তোমার মধ্যে একটা আর্থিক লাভ বা খ্যাতি বা তোমার একটা সম্মান, সাময়িক ডেভেলপ হয় যে বাজি ভালো পারফরমেন্স করছে, কিন্তু তারপরে যখন তুমি ড্রাগে ধরা পড়বে, হ্যাঁ, তখন তোমাকে সেটাকে পদক কেড়ে নেওয়া হবে, সেটা তো তোমরা জানো সেসব সবকিছুই। আর কি হচ্ছে, ইনফ্লুয়েন্স করে পিয়ার অ্যান্ড রোল মডেল, ইয়েস, কি হচ্ছে কোনো অন্য কোনো ব্যক্তির প্রতি যদি তুমি প্রভাব হও, তখন সেক্ষেত্রে হতে পারে ল্যাক অফ অ্যাওয়ারনেস অ্যাবাউট সাইড এফেক্ট, এই যে ড্রাগ গুলো আছে তার যদি সাইড এফেক্ট সম্পর্কে সঠিক ধারণা না থাকে, সে কারণে হতে পারে। শর্ট কেরিয়ার স্প্যানিং, যদি খেলাধুলো স্বল্প কেরিয়ার তুমি চাও, সেক্ষেত্রে অনেকে অনেক সময় যদি এই কজেসটা নিয়ে এই পয়েন্টটা নিয়ে অনেকের মধ্যে কনফিউশন আছে, তবুও বলছি যে খেলাধুলায় যদি স্বল্পকালীন ক্যারিয়ার, কারণ যে কোনো সময় তুমি ড্র্যাগের ফলে ধরা পড়ে যেতে পারো, সে কারণে হতে পারে। আর টু মার্কস ইনজুরি অ্যান্ড কন্টিনিউ পার্টিসিপেশন, যদি আঘাতকে লুকিয়ে রেখে তুমি তোমার পারফরমেন্সকে দীর্ঘদিন ধরে চালিয়ে যাও, তখন কি হয় আমরা বিভিন্ন প্রকার ড্রাগের ব্যবহার করি। আর কি করে, আনএথিক্যাল অ্যাটিটিউড, যদি তোমার অনৈতিক কোনো মানসিকতা বা রাও মূল লক্ষ্যই থাকে তোমার সেই পারফরমেন্স সেখান থেকে জয়লাভ করা, যার ফলে আমরা মূলত এই ড্রাগ গুলোকে এই কারণগুলোর জন্য নিয়ে থাকি। এখন এই ড্রাগের কিছু সাইন অ্যান্ড সিমটম আছে, সেগুলো কি, ফিজিক্যাল সিমটম কি হবে, ফিজিক্যাল কি করে বুঝবো সেই ব্যক্তিরা ড্রাগ নিয়েছে, সাডেনলি ইনক্রিজ দ্য মাসেল মাস, হঠাৎ মাংস পেশি বৃদ্ধি হবে, মাসেল মাস গুলো বৃদ্ধি পাবে। আর কি হবে, দ্রুত ওজন কমে গেল বা ওজন অনেক সময় বেড়ে গেল। অতিরিক্ত কি হয়, অতিরিক্ত ব্রণ বা বিভিন্ন ত্বকের কালার চেঞ্জ হয়ে যায় অনেক সময়, হ্যাঁ। আর কি হচ্ছে, হাই ব্লাড প্রেশার, হঠাৎ করে কাঁপুনি বা ঘাম হতে পারে, লিভার বা কিডনির ক্ষতি হতে পারে, হ্যাঁ, ঘন ঘন আঘাত পাওয়া, ধীরে ধীরে আবার দ্রুত সেরে ওঠা, সেগুলো সবই কি ফিজিক্যাল সিমটম। এবার বিহেভিয়ারাল মতো সিমটমের মধ্যে কি কি হয়, আক্রমণাত্মক আচরণ, তোমার মধ্যে একটা সবসময় একটা অ্যাগ্রেসিভনেস, একটা অ্যাটিটিউড চলে আসবে, তোমার মেজাজ পরিবর্তন হবে, খিটখিটে হবে, তোমাদের একটা ঘুমের সমস্যা হবে, হ্যাঁ। এইগুলো মূলত হচ্ছে বিহেভিয়ারিক্যাল লক্ষণের মধ্যে পড়ছে। আর কি হবে, পারফরমেন্স এর মধ্যে কি কি হবে, হঠাৎ করে অস্বাভাবিক পারফরমেন্স, হ্যাঁ, একটা ড্রাগের ফলে তোমাকে এমন ভাবে তোমার মধ্যে এবিলিটি চলে এলো, তুমি হঠাৎ করে খুব যেটা তুমি পারতে না সেই কাজগুলো করছো, একটা অস্বাভাবিক পারফরমেন্স হলো, অস্বাভাবিক একটা স্টেমিনা বা সহনশীলতা ডেভেলপ হলো। আর কি হচ্ছে, ওষুধের প্রভাব শেষ হলে চরম ক্লান্তি, যখন তোমাকে ড্রাগের এফেক্ট যখন তোমার শরীর থেকে উঠে যাবে, তখনই কি হবে, দীর্ঘ ক্লান্তি বা অবসাদ তোমার জীবনে আসবে। আর কি ঘন ঘন ইনজুরি কারণে অনুপস্থিত হতে পারে। আর কি হচ্ছে, স্পেসিফিক জেন্ডার রিলেটেড কি কি সিমটম, এই যে ড্রাগের ফলে আমাদের কিন্তু জেন্ডার রিলেটেড কিছু কিছু সিমটম হয়, সেটা কি হয়, যে অনেক সময় কি হয়, ফিমেল অ্যাথলিটের মধ্যে কি একটা ছেলে ছেলে প্রবণতা বা একটা কিন্তু তৈরি হয়, এবং গলার স্বর কিন্তু মেয়েদের অনেক সময় ভারী হয়ে যায়, এগুলো হচ্ছে তার স্পেসিফিক জেন্ডার রিলেটেড সিমটম। ডোপিং এর কিছু ধরন আছে, টাইপস অফ ডোপিং, যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একটা হচ্ছে কি স্টিমুলাস, উদ্দীপক জাতীয়, যেগুলো এখানে কতগুলো এক্সাম্পল দিয়ে আমি নাম দিয়েছি, অ্যাম্ফিটাইন, ক্যাফিন, হ্যাঁ, এফিডাইন ইত্যাদি সমস্তগুলো টাইপ গুলো দেওয়া আছে। সেগুলো তোমরা একবার ভালো করে পড়ে নেবে, কারণ এখান থেকে এমসিকিউ আসবেই আসবে, এর কোনো ভুল নেই। নার্কোটিক অ্যানালজিক, যেটাকে বেদনানাশক বলা হয়, হ্যাঁ, সেখানে কি আছে, মরফিন, কর্ডিন, হেরোইন ইত্যাদি। অ্যানারোবলিক স্টেরয়েড, হ্যাঁ, পেপিটাইড হরমোন, ডিউটোটিয়াস, ব্লাড ডোপিং, বেটা ব্লকার, ক্যান্ডিবয়েডস, জিন ডোপিং, আর হচ্ছে রাসায়নিক বা যান্ত্রিক বিকৃতি, এই সমস্ত ডোপিং গুলো প্রত্যেকটা এক্সাম্পল আমি এখানে নামগুলো দিয়ে দিয়েছি। এই নামগুলোকে তোমাদের মুখস্থ করা ছাড়া আর কোনো কাজ নেই, সেগুলোকে ভালো করে এগুলোকে মুখস্থ করবে, মানে এখান থেকে পরীক্ষায় একটা এমসিকিউ তোমাদেরকে আসবে, এরকম ভুল নেই। এরপরে আসে মেথড অফ ডোপিং। ডোপিং এর পদ্ধতিগুলো কি কি, আমরা সাথে অনেক সময় কি হয়, ডোপিং কিভাবে আমরা নিয়ে থাকি, ব্লাডের মাধ্যমে আমরা নিয়ে থাকি। আর কি হচ্ছে, বিভিন্ন প্রকার ফার্মাকোলজিক্যাল ডোপিং, হ্যাঁ, বিভিন্ন ড্রাগ হয়, যেমন বিভিন্ন প্রকার বেশি মেডিসিন ট্যাবলেট জাতীয় পাওয়া যায়, সেখান থেকে নিতে পারি। হরমোনাল ডোপিং, হ্যাঁ, বিভিন্ন প্রকার হরমোনাল ডোপিং হয়, জিন ডোপিং হয়, নিউট্রিশনাল বা কেমিক্যাল ম্যানিপুলেশনের মাধ্যমে সেই সাপ্লিমেন্টারি গুলো অনেক সময় খাওয়া হয়। মেকানিক্যাল ড্রপিং হয়, ইন্টারভেক্টিভ ইনফ্লুয়েশন, এগুলো কি সরাসরি রক্তে সরাসরি ফ্লুইড আকারে সেগুলোকে দেওয়া হয়। তাহলে এগুলো কি, এই বিভিন্ন পদ্ধতির মাধ্যমে কিন্তু আমাদের শরীরে কিন্তু ডোপিং গুলোকে আমরা নিতে পারি, তার সম্পূর্ণ ব্যাখ্যা এখানে পরপর দেওয়া আছে, আমি সেগুলোকে বলছি না, কারণ আমাদের জন্য অস্বস্তি লাগছে। এবারে যে কনসিকুয়েন্স অফ ডোপিং, এই ডোপিং এর ফলে আমাদের কি কি হতে পারে, ডোপিং এর ফলে আমাদের এই যে ফিজিক্যাল কনসিকুয়েন্স, শারীরিক কি কি প্রবলেম হতে পারে, হৃদরোগ হতে পারে, লিভার কিডনির হতে পারে, হরমোনাল কিছু অসমনিয় হতে পারে, স্নায়বিক সমস্যা হতে পারে, হ্যাঁ, অনেক সময় ড্রাগের ফলে হঠাৎ করে মৃত্যু ঘটতে পারে।
সাইকোলজিক্যাল কনসিকুয়েশন কি করা হয়, অনেক সময় অ্যাডিকশন চলে আসে, ডিপ্রেশন উদ্বেগ চলে আসে, আক্রমণাত্মক অ্যাটিটিউড আমাদের মধ্যে তৈরি হয়, অনেক সময় আত্মহত্যার প্রবণতা তৈরি হয়। হ্যাঁ, সোশ্যাল কনসিকুয়েশন কি হয়, অনেক সময় সম্মান বা বিশ্বাস হারানোর কাজ তৈরি হয়, পরিবার বন্ধুত্বের মধ্যে একটা সম্পর্ক সুসম্পর্ক নষ্ট হয় এবং ক্রিয়া জীবনের সুযোগ নষ্ট। পুনরায় যদি তুমি ড্রাগ থেকে ধরা পড়ো, সারা জীবনের জন্য তোমাকে সেইখানে পারফরমেন্স, তোমরা সেগুলো জানো, আমরা বলবো যদিও পরে। আর প্রফেশনাল কনসিকুয়েন্স কি হয়, নিষেধাজ্ঞা, ব্যান, ওয়াডা বা আইওসি দ্বারা নির্দিষ্ট সময় এগুলো জীবন ড্রাগ কি হচ্ছে আজীবন ধরে নিষিদ্ধ, পদক বাতিল, ক্যারিয়ার ধ্বংস, অর্থনৈতিক ক্ষতি, আইন শাস্তি ইত্যাদি বিষয়গুলো। এখন এই ডোপিং তো আমাদেরকে, যেহেতু আমরা যেগুলো এগুলো নিষিদ্ধ একটা সাবস্টেন্স, এবং এই সাবস্টেন্স গুলোকে যেহেতু আমাদের ক্রিয়ার উপর ক্রিয়ার যে খেলার যে ঐতিহ্য বা খেলার যে নৈতিকতা এবং যে ফেয়ার প্লে সেটাকে নষ্ট করছে, বলে কি হলো, আমাদের অ্যান্টি ডোপিং নামক বিভিন্ন প্রকার সংস্থা হলো, যাতে এই ডোপিং থেকে রক্ষা করার জন্য বা খেলোয়াড় থেকে যাতে এই ডোপিং প্রবণতা থেকে মুক্তি পাওয়ার জন্য এই অ্যান্টি ডোপিং আমাদেরকে বিভিন্ন প্রকার এজেন্সি চালু হলো বা অ্যান্টি ডোপিং সংস্থা চালু হলো। এখন এর মূল উদ্দেশ্য কি ছিল? এর উদ্দেশ্য ছিল টু এনশিওর ফেয়ার প্লে অ্যান্ড ইকুয়াল অপরচুনিটি ইন স্পোর্টস। তার মানে কি, যে খেলাধুলার মধ্যে যে একটা ন্যায্য খেলা এবং সবাই যে একটা সমান সুযোগ, সেই সুযোগটাকে সুনিশ্চিত করাই হচ্ছে এই অ্যান্টি ডপিং এর মূল অবজেক্টিভ। আর কি আছে, খেলোয়াড়দের স্বাস্থ্য ও নিরাপত্তা, ক্ষতিকারক পদার্থ থেকে রক্ষা করা। ইয়েস, খেলোয়াড়দের যে বিভিন্ন প্রকার হেলথের যে প্রবলেম সেগুলো থেকে তাদেরকে রক্ষা করা। আর খেলার প্রতি যে প্রকৃত চেতনা এবং যে নৈতিক সংস্করণ সেটাকে রক্ষা করা। আর কি, ক্রীড়া প্রতিযোগিতার বিশ্বাসযোগ্যতা বা সততা বজায় রাখা, নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করা, পারফরমেন্স বাড়ানোর জন্য কোনো অন্যায় বা সুবিধা গ্রহণ রদ করা, তাহলে বা আন্তর্জাতিক নিয়ম মানে WTE, আমি সেটা নিচে বলছি। তাহলে এই মূল অবজেক্টিভ ছিল, মূলত যে অবজেক্টিভ ছিল সেটা কি, মূল অবজেক্টিভ ছিল হচ্ছে খেলার যে ন্যায্যতা ফিরিয়ে আনা, খেলার মধ্যে স্বাস্থ্য, সততা এবং নৈতিক মূল্যবোধ, যেটা আমরা স্পোর্টস সোশ্যোলজিতে পড়েছিলাম, সেই নৈতিক মূল্যবোধকে নিশ্চিত করাই হচ্ছে অ্যান্টি ডপিং এর মূল কাজ। এখন এই যে এই ডোপিং কে রক্ষা করার জন্য বিভিন্ন প্রকার অ্যান্টি ডোপিং এজেন্সি কিন্তু স্টাবলিশড হয়েছিল। সেখানে আমি পরপর আমি এই অ্যান্টি ডোপিং এজেন্সি গুলোর নাম, ইয়ার, তাদের কাজ আমি সেগুলোকে দিয়েছি। দেখুন তোমরা, কমন অ্যান্টি ডোপিং এজেন্সি যেটা সারা ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড ওয়াইজ যেটাকে কাজ করে, সেটা হচ্ছে WADA। সেটার কাজ কি, ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি। কত সালে স্টাবলিশড হয়েছিল? 1999। আর এটা কি হচ্ছে নাডা, যেটা হচ্ছে ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি, যেটা ইন্ডিয়াতে প্রযোজ্য। কত সালে এস্টাবলিশড হয়েছিল? 2005। আর হচ্ছে আইওসি মেডিকেল কমিশন, যেটা হচ্ছে 1967, যেটা আইএফএসি, এনএফসি, ইউনেস্কো 2005। এগুলো সব একটা কি, অ্যান্টি ডপিং, এই যে ডপিং কে যাতে রক্ষা করা, বা ডপিং কোনো খেলোয়াড় যদি ডপিং আসক্ত হয়ে থাকে, সেখান থেকে তাদেরকে কি করে তুমি বুঝবে, তাদেরকে আইডেন্টিফাই করবে, তার জন্য বিভিন্ন প্রকার সংস্থা ডেভেলপ হয়েছিল বিভিন্ন সময় বিভিন্ন কাজের জন্য, ডপিং কে রক্ষা করার জন্য। এখন কিভাবে এই ডোপিং এর প্রতিরোধ বা নিয়ন্ত্রণ করবে? তার কতগুলো দেখো, এর হচ্ছে এডুকেশন অ্যাওয়ারনেস, একটা তার শিক্ষা সম্পর্কে তার সচেতনতা প্রদান করতে হবে। স্ট্রিক্ট অ্যান্টি ডপিং রুল, অ্যান্টি ডপিং এর যে রুল গুলো আছে সেগুলোকে একদম কঠোরভাবে মেনে চলতে হবে। আর র্যান্ডম টেস্টিং, অ্যান্টি ডপিং এর জন্য বিভিন্ন সময় র্যান্ডমলি তাকে টেস্টিং করতে হবে। মেডিকেল সুপারভিশন, চিকিৎসার স্বার্থে সেটাকে দেখভাল করতে হবে। ব্যান করবে পারফরমেন্স অ্যান্ড এনহান্সিং ড্রাগস, যেগুলোকে পারফরমেন্স এর জন্য যেগুলো সরাসরি ডেভেলপ করে সেই ধরনের ড্রাগ গুলো সরাসরি একদম নিষিদ্ধ করে দিতে হবে। পুনর্বাসন কর্মসূচি করতে হবে। তাহলে এই সমস্তগুলো কি অ্যান্টি ডপিং এজেন্সির মূল তাদের যে আহ, প্রতিরোধ বা নিয়ন্ত্রণ করার যে ব্যবস্থা, সেগুলো, এগুলো আর বলছি না। এবার এই ডপিং এর কিছু একটু ইতিহাস আছে ছোট্ট করে যদি আমরা দেখি, যে একদম প্রাচীন যুগে, এনসিয়েন্ট এরাতে যদি আমরা দেখি, যে খ্রিস্টপূর্ব থেকে তখন রোমান যুগে কি হতো, যে এই যে গ্ল্যাডিয়েটররা যুদ্ধ বা খেলার শক্তি ব্যবহার করার জন্য অনেক সময় কি হয়, পশুর রক্ত হ্যাঁ পান করে হতো, বা বিভিন্ন সময় যে গ্রিক অ্যাথলিটরা কি করতো, বিশেষ খাবার, মাশরুম, ভেষজ, মদ ইত্যাদি ব্যবহার করতো। এটা কিন্তু প্রাচীন একদম যুগ থেকে কিন্তু এইগুলো প্রবণতাগুলো চলে আসছে। মধ্যযুগে কি হতো, মধ্যযুগে বিভিন্ন প্রকার উদ্ভিদ ভেষজ ব্যবহার করতো। সেই সময় কি হতো, মদ, ক্যাফিন, আফিম এবং এগুলো খুবই জনপ্রিয় ছিল পারফরমেন্স ডেভেলপ করার জন্য। কুড়ির দশক বা মডার্ন এরাতে কি হলো, অ্যাথলিট সিমুল্যান্ট এটাকে ব্যবহার শুরু করে, এবং 1950 দশকে সোভিয়েত এবং ইউরোপে অ্যানারোবিলিক স্টেরয়েডের ব্যবহার করে শক্তি বৃদ্ধি করা হতো মূলত। 1960 কি হলো, রোম অলিম্পিকে প্রথমবার ডোপিং এর মৃত্যু ঘটে সাইকেলিস্টের। 1967 সালে কি হলো, ডোপিং এর বিরুদ্ধে আইএসসি মেডিকেল কমিশন প্রতিষ্ঠিত হয়। এবং বর্তমান দিনে যে আধুনিক সময়ে কি হলো, 1968 সালে মেক্সিকো সিটি প্রথম অলিম্পিকে ডোপ টেস্ট চালু হয়। এবং 1999-এ WA ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি প্রতিষ্ঠিত হয়। 2004 সালে ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং মূলত কার্যকর করা হয়, এবং 2007 থেকে বর্তমানে
বড় কেলেঙ্কারি যেটা হচ্ছে সাইক্লিং স্ক্যান্ডাল, যেটাকে ডোপিং নিয়ন্ত্রণে কঠোর হয়েছে। আর বর্তমানে বিভিন্ন প্রকার সিস্টেম যেগুলো আছে, যেগুলো ডোপিং কে কন্ট্রোল করছে। এখন এই যে সমস্ত যে ডোপিং যে স্ক্যান্ডাল গুলো হয়েছিল, সেগুলোকে জাস্ট এখানে যদি আমি ছোট্ট করে তোমাদের জন্য একটা পাতায় রেখেছি। ফার্স্ট কি হয়েছিল, বেন জনসন, যেটা হচ্ছে অ্যাথলেটিক 100 মিটার 1998-এ, যেটাকে হয়েছিল অলিম্পিকে গোল্ড মেডেল পেয়েছিল। পরে সেটাকে তার ব্যান্ডেড হয়েছিল। কতগুলো নাম দিয়েছি, সেগুলোকে আর পড়ছি না, কারণ আমার কথা বলতে একটা অস্বস্তি ফিল হচ্ছে। এখানে তোমরা একবার পড়ে নেবে। এই হলো মূলত তোমাদের যা সিলেবাস ছিল। এই দেখো, এই যে সিলেবাসটা, সেই সিলেবাসটা তোমরা অলরেডি আমরা কভার করলাম। এবার এই সিলেবাসের থেকে এই যে সিলেবাস ছিল, এই সিলেবাসটা মোটামুটি তোমাদেরকে কভার হলো। যা আমাদের পোস্ট মেডিসিন বা রিহ্যাবিলিটেশন ছিল, এখান থেকে মূলত তোমরা মাথায় রাখবে দুটো পার্ট। একটা হচ্ছে মেসেজের ওই টাইপস গুলো, নামগুলো, আর একটা হচ্ছে এই যে টাইপ অফ যে ডোপিং এর যে ভাগগুলো আছে, কোনটা কোন ডোপিং, সেগুলো নিয়ে পরীক্ষায় কিন্তু এমসিকিউ তোমাদেরকে আসবে। একটা দুটো প্রশ্ন একদম কনফার্ম আসবে। আমরা আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই কিছু যেটা প্রতিদিন ক্লাসে যেমন এমসিকিউ থাকে, সেরকমই 30 এমসিকিউ আছে, তারপরে বাকি কথা বলছি। তোমরা চেষ্টা করবে সবাই মাইক্রোফোনটাকে অন রেখে, মাইক্রোফোনটাকে অ্যান্সার গুলোকে দিয়ে। যে টুডে কুইজ, যেমন 30 কোশ্চেন ছিল আমাদের স্পোর্টস মেডিসিন থেকে। আজকে আমরা টোটাল 30 কোশ্চেন আমরা এমসিকিউ আলোচনা করবো, এবং তোমরা প্রত্যেকে রিপ্লাই করবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার গুলোকে। আমি শুধু প্রশ্নটাকে বলবো, তোমরা অপশনটাকে বলবে। স্পোর্টস মেডিসিন প্রাইমারিলি ডিলস উইথ, স্পোর্টস মেডিসিন মূলত অপশন বি। Option কোন B. বিষয়ের সাথে? Option B, ভেরি গুড, sir. very good, very good. Athlete health and performance. Question number 2. The main aim of rehabilitation. Rehabilitation is Option B. Option B. Option B. Option B. very good, very good. Question number 3. Which principle of rehabilitation is most important? Rehabilitation কোন জিনিস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? Option B. Option B. Option Very B. good. Gradual progression. Very good, very good. Option 4. Cryotherapy means. Option B. Option B. Option B. Cold. Very good. Option B. Question number 5. Which of the following not a rehabilitative exercise? নিচের কোনটি rehabilitative ব্যায়াম? Option D. Option D, sir. Option D, immobilization. D, Very sir. good. Very good, very good. Question number 6. The most common sports injury in running is. Tennis elbow, sir. Running. Option C. Finding. Option D. Option Option D. B. Hamstring D, strain. sir. Hamstring B. strain. Hamstring. Option B Hamstring এর strain. এখানে B, কি sir. এখানে কি বলেছে সেটা শোনো। Running, sir. বুঝতে হবে। Question number 7. A lateral curvature of the spine is called. Option C. Option C. Scoliosis. Swedish message was developed by. Option A. B. Option B. Option Option B. B mana? B, sir. B. Sir. Ling, Ling. B, sir. B, sir. মোহাম্মদ ভুল করলে হবে না, পরীক্ষা দুদিন বাদে। Question number 9. Doping is banned mainly because it. Option C, sir. Option C. Option C. Very good. C. Question number 10. Which is a stimulant drug under doping? Option C. Option B. Option C. ভালো করে বলো। Option B, sir. Sir, option B. B. Sir, amphetamine. Option B. Very good. Question number 11. Rest. B. R is stand for. Rest. Option Rest. B. Lordosis Rest. is an excessive curve in. C. Option C. Number one. Number is an. Number is Which message stroke is called kneading? Epilepsy, Pestisas. Option B. Option A. को देखिए ভালো করে বলো। सर यार देखिए কোশ্চেনটাকে ভালো করে পড়ো। What? D. ऑप्शन लाइक হুম Option B, sir. 14. WTA stand for. वर्ल्ड एंटी डोपिंग Option एजेंसी A. All anti-doping बी agencies. सर ऑप्शन बी Agency. Drug নয়, doping, World Oh, Anti-Doping Agency. হ্যাঁ B, B. Question number 15.
The principle of do no harm in rehabilitation. Rehabilitation ক্ষতি করে না কোন নীতি বোঝায়? Warlord. হ্যাঁ, Progressive warlord. অপশন বি। Option B. কোশ্চেন নাম্বার 16 সব দেওয়া আছে ওখানে নোটের মধ্যে। A flat foot deformity mainly affected ক্ষতিগ্রস্ত। A. Option A. Option A. Very good. Question number 17. Which exercise is best for scoliosis correction? Option B. Scoliosis কি হয়? Scoliosis কি হচ্ছে? ভালো করে ভাবো scoliosis কি, তারপরে কি করছে? ऑप्शन सी होना है। Sir, bench press. Bench press Sir, A. Hanging from bird. সব থেকে বেস্ট উত্তর হচ্ছে হ্যাঙ্গিং ফ্রম দ্য বার। বেঞ্চ প্রেস যদি স্ট্যাটিক কন্ডিশনে থাকে তাহলে ওয়েল অ্যান্ড গুড, যদি না থাকে তাহলে ঠিক না। বেঞ্চ প্রেস বলে তো সেই থেকে নয়, হ্যাঙ্গিং ফ্রম দ্য বার। কোশ্চেন নাম্বার 18. The term of anabolic steroid means? Option A. मसल बिल्डिंग। Muscle building. Question number 19. Who is the declared father of sports medicine? এটা হিপোক্রেটিস। Hippocrates. Hippocrates. হিপোক্রেটিস কোথায় পেয়েছো তোমরা? কোনো বইতে পেয়েছো? হ্যাঁ স্যার, সেমনই তো, ওই বই তো দেখেছি তো স্যার অনেক। নাকি আর গেলেন? দেখো, স্যার গেলেন নাকি? আমি Aristotle. পোস্ট মেডিসিন। তোমরা যদি এইটার কোনো যদি সঠিক কোনো ইনফরমেশন পাও, আমার পক্ষে এটা হচ্ছে গ্যালেন, যেটা হচ্ছে 90-এর দশকের পরে 19th সেঞ্চুরি পরে গিয়ে খুঁজে পাওয়া গেছিল, যেখানে কিছু তথ্য পেয়েছি। যদি কোনো ইনফরমেশন পাও আমাকে অবশ্যই সেন্ড করবে, আমি কিছু খুঁজে পাচ্ছি না। আমি এটাকে জ্ঞান হিসাবে রেখেছি। এটাকে অনেকে হিপোক্রেটস অনেকে বলছে, অনেকে অন্য আর একটা নাম বলছে, কিন্তু আমি এই কিন্তু হিরোপিলাস পড়েছি অনেক জায়গায়। তুমি যেটা পাবে আমাকে সেটাকে একটু ইনফরমেশন গুলো আমাকে একটু হোয়াটসঅ্যাপ করে দেবে, ঠিক আছে? মনে করে হোয়াটসঅ্যাপ করে দেবে। আমি একটা জিজ্ঞাসা করছি নোটিয়ে রাখলাম। কোশ্চেন নাম্বার 20. হুইচ ইজ এ নার্কোটিক অ্যানালজেসিক আন্ডার ড্রপিং? ড্রপিং এর কোনটি নেশা জাতীয় বেদনানাশক? বলো। Morphine. B. A, sir. হুম, A. Morphine. A. অবশ্যই মরফিন। দ্য ফার্স্ট স্টেপ অফ ইনজুরি ম্যানেজমেন্ট ইজ? বলো। অপশন বি। ऑप्शन बी। Yes, yes. Question number 22. Which postural deformity is called hollowback? লর্ডোসিস। B. Lordosis. Question number 23. Which method stroke improve blood circulation most? सी। ভালো করে পড়। অপশন এ স্যার। Option A. Very good, Mohammad. Question number 24. Which organization published in prohibited doping list annually? সি স্যার। Very good. वाटा। Immunization for too long live to অতিরিক্ত সচল রাখলে হয়? Option B. Muscle type. Atrophy. Very good. Which drug is commonly used for blood doping? অপশন এ। Very good. Question number 27. The immediate treatment for ankle sprain is? B, sir. Very good. 28. Which principle is vital for rehabilitation exercise prescription? Prescribe করা prescription মাথায় রাখবে। इंडिविजुअलाइजेशन। Option A, sir. কে বললো এটা? Individualization. Very good. Question number 29. Exercise forward rounding at thoracic spine is? ভালো করে পড়। এক্সেসিভ ফরওয়ার্ড রাউন্ডিং অফ thoracic spine, মেরুদণ্ডের thoracic C.
Hypothesis. Hypothesis. Last message Hypothesis. series. Message that involve refuse taking tapping is মেসেজ যে ছন্দময় ট্যাপ দেওয়া হয় তাকে কি বলা হয়? Taptomy. Option C. ট্যাপটমেন্ট। C, C, sir. Taptomy. ট্যাপটমেন্ট। Tapotiment. এক মিনিট একটু, তুমি একটু পরে এসো না, 10 মিনিট পরে। 1 মিনিট হোল্ড করো তো। আচ্ছা বেশ, এই হলো তোমাদের টোটাল যে সিলেবাস। তাহলে আমরা যদি একটুখানি জাস্ট এটাকে বন্ধ করে একটু সিলেবাসটা যাই, তারপর বাকি কথা বলছি।